থেকে প্রায় 970 লক্ষ মাইল দূরে অবস্থিত। সূর্যের চেয়ে আরো কাছে বা আরো দূরে অবস্থান করলে বর্তমান রূপে আমাদের অস্তিত্ব থাকত না। সূর্য এতই শক্তিশালী যে সারা পৃথিবীর মানুষ সময়ের শুরু থেকে যে পরিমাণ শক্তি ব্যবহার করেছে, সূর্য 1 সেকেন্ডে তার থেকেও বেশি শক্তি নির্গত করে। বাতাসের প্রবাহ, স্রোতের ছুটে চলা, বৃষ্টি ঝরা এবং সকল প্রাণের বেড়ে ওঠায় সূর্যের ভূমিকা অপরিসীম। সর্বোপরি সম্পূর্ণ নির্ভরতার প্রতীক সূর্য। সৃষ্টির শুরু থেকেই সূর্য ছিল, আছে এবং ভবিষ্যতের আরো লক্ষ লক্ষ বছর ধরে সূর্য থাকবে। এবং এ কারণেই আমাদের কোম্পানির নাম সান ফার্মা। আর তাই প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা সূর্যের মতো একই রকম আপোষহীন নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য সংগ্রাম করছি। 1983 সালে মাত্র 2 জন কর্মী এবং মানসিক রোগ চিকিৎসার 5টি ওষুধ নিয়ে যাত্রা শুরু করে আমাদের কোম্পানি একের পর এক সফলতা অর্জন করে চলেছে, যার ফলে আজ সান ফার্মা 100টিরও বেশি দেশে 2000-এরও বেশি ওষুধ বিক্রি করে বিশ্বের 4র্থ বৃহত্তম জেনারিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 6টি মহাদেশের 50টিরও বেশি সংস্কৃতির 30,000-এরও বেশি কর্মী সান ফার্মায় নিযুক্ত আছে। বিস্তৃত পরিসরে বিভিন্ন রোগের চিকিৎসায়, যেমন সর্দি কাশি থেকে ক্যান্সার কিংবা লক্ষ লক্ষ এইডস আক্রান্তদের মাঝে প্রতিদিন নতুন আশা জাগানোর জন্য বিশ্বস্ত অ্যান্টিরেট্রোভাইরাল ওষুধ বা সোরিয়াসিস থেকে চর্মরোগের সমাধান এবং এমন আরো অনেক দুরারোগ্য ব্যাধির নিরাময়ে আমরা প্রতি বছর 3,000 কোটিরও বেশি ডোজেস বিক্রি করছি। 3 দশক আগে থেকে গবেষণা ও উন্নয়নে আমরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করে আসছি, যা প্রযুক্তিকে আমাদের মূল পৃথকীকরণ শক্তি হিসাবে ব্যবহার করতে এবং বিশ্বজুড়ে পৃথক পৃথক দেশের জন্য অনেকগুলি কার্যকরী কিন্তু প্রযুক্তিগতভাবে জটিল ওষুধ প্রস্তুত করতে আমাদের সক্ষম করে তুলেছে। আজ আমাদের প্রায় 2000 বিশ্বমানের গবেষকদের একটি দল আছে, যারা পৃথিবী জুড়ে বিস্তৃত সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রসমূহে কাজ করছেন। পৃথিবীর যে প্রান্তেই আমরা গবেষণা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা বা ওষুধ বিতরণ করি না কেন, সর্বদা ওষুধের গুণগত মান সর্বোচ্চ পর্যায়ে বজায় রাখাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর তাই সান ফার্মায় গুণগত মানের কোনো বিকল্প নেই। নির্ভরযোগ্যতা, মান, উদ্ভাবন, আস্থা এবং ধারাবাহিকতা, এই মূল বিশ্বাসসমূহের উপর ভিত্তি করে আমরা আমাদের দর্শন, মূল্যবান ওষুধের একটি নেতৃস্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠান হিসাবে বিশ্বজুড়ে মানুষের কাছে পৌঁছা এবং জীবনকে ছোঁয়া বাস্তবায়নে সক্ষম হচ্ছি। এবং আমাদের পৃথিবী প্রাণের জন্য সূর্য নামের যে নক্ষত্রের উপর নির্ভরশীল, তার মতো করে সমগ্র মানব জাতির কল্যাণে আমরা প্রতিদিন উদিত হব এবং আলো ছড়াব। সান ফার্মা, রিচিং পিপল, টাচিং লাইভস। Good evening. It's an honor and privilege for me to welcome you on behalf of Sun Pharmaceutical Bangladesh Limited for joining live virtual session Guideline-based approach to manage diabetic in primary care setting. I would like to thank you all for all your hard work and support during this difficult time. Your humility, kindness, and strength are greatly appreciated. Sun Pharma successfully conducting different academic initiatives with a view to disseminating latest scientific happening in the medical fraternity globally. As a meaningful player in healthcare segment of Bangladesh, we have always valued the strong commitment and responsibility to share latest scientific information and knowledge available to us, reaching people, touching lives based on innovation has been the decision of our journey since inception. We are grateful to Dr. Tania Haq, Assistant Professor, Department of Endocrinology, Bangabandhu Sheikh Mujib Medical University, for accepting our request for being today program speakers. It's our great privilege to have Professor Dr. Indrajit Prasad, Professor and Head, Department of Diabetic and Endocrinology, Dhaka Medical College and Hospital, and Professor Dr. Firoz Amin, Professor and Head,
Department of Endocrinology, Bardem Hospital. Also thanks to Dr. Yasmin Akhtar, Assistant Professor, Head of Department of Endocrinology, Bangladesh Medical College and Hospital, who will be with us and moderating the entire session. Now I am inviting Dr. Yasmin Akhtar for next proceedings. Thank you. Thank you for introducing me. It's really a great pleasure for me to be here as a moderator of this session. আজকে আমরা এমন একটা সেশনে এসেছি যে আমি আসলে খুবই খুশি হয়েছি সেশনটা পেয়ে, এই কারণে যে আমাদের সঙ্গে যারা আজকে অডিয়েন্স হিসেবে আছেন তাদেরকে আমরা যে এই লেভেল থেকে বা ডায়াবেটিস সম্পর্কে একটু আলোচনা করার সুযোগটা পেয়েছি, এই জন্য আমি অবশ্যই সানফার্মাকে ধন্যবাদ দিব। তারপরও একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আজকে আমাদের মাঝে যারা আছেন সেটাও আমাদের জন্য আসলে সৌভাগ্য। Actually, we are very much delighted to have such a nice panel of experts that is the topmost endocrinologist of Bangladesh. And today we have Honorable Professor Indrajit Prasad Sir and Professor and Head Department of Endocrinology, Dhaka Medical College Hospital. And also we have renowned endocrinologist Professor Firoz Amin Sir, Professor and Head Department of Endocrinology, Bardem Hospital. And also the very important part of this today's session, that is our speaker, Dr. Tahania Haq. She has always delivered very nicely, and she is an assistant professor of Department of Endocrinology, BSMU. তার মানে এক কথায় আমরা যদি একটু একই ফ্রেমে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজ, বারডেম হসপিটাল এন্ড অলসো বিএসএমইউ, তিন জায়গার খুবই ইম্পর্টেন্ট তিনজন মানুষকে আমরা একসঙ্গে পেয়েছি। সো এই প্রোগ্রামের শুরুতে আমি বলবো যে আজকে আমাদের যে স্পিকার আছেন তার কাছ থেকে তো শুনবো, কিন্তু আমাদের অডিয়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই প্রোগ্রামে আমাদের স্পিকার যা বলবেন তার ঠিক শেষে একটি খুব এক্সাইটিং একটা কুইজ সেশন আছে। যে কুইজ সেশনের অ্যান্সার গুলো করতে পারলে আমাদের অডিয়েন্সদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন, এবং এই কুইজ বিজয়ীদের জন্য রয়েছে এক্সাইটিং সব গিফটস। তার মানে শুধু আমরা এই সেশন থেকে শিখবো না, আমাদের এখান থেকে কিছু গিফটও পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেজন্য আমাদের স্পিকারের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং শুধু তাই নয়, এই সেশন শেষে আপনাদের মনের মধ্যে যত প্রশ্নই থাকুক না কেন চেষ্টা করতে হবে আমাদের প্যানেল অফ এক্সপার্ট যাদেরকে আজকে আমরা এত কাছে পেয়েছি তাদের কাছ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব এই প্রবলেম সলভ গুলো। এবং শুধু তাই নয়, আমাদের এক্সপার্ট আমাদের ছাড়াও স্পিকার আছেন যার কাছ থেকে আমরা জেনে নিব ডায়াবেটিস সম্পর্কে বিশদ আরো কিছু জানার থাকে, যারা অনেক প্রশ্ন করতে ইচ্ছা করে কিন্তু করা হয় না, সেগুলো আজকে শুনবো। এবং স্পিকারের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, শুধুমাত্র তাই নয়, কুইজটা অ্যান্সার করার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমি আর দেরি না করে আজকে আমি ইনভাইট করতে যাচ্ছি যে আমাদের আজকের স্পিকার ডক্টর তাহানিয়া হক ম্যাডামকে। She is an assistant professor of Department of Endocrinology, BSMU. Dr. Tahania madam, over to you. Thank you, Dr. Yasmin Akhtar, and thank you very much for the nice introduction. First of all, I would like to thank Sun Pharmaceuticals for arranging such a nice meeting, and it is a pleasure to be here with my sirs, Professor Indrajit Prasad and Professor Firoz Amin sir, and my colleague, Dr. Yasmin Akhtar, and all of you here today. So without further ado, we'll start today's session. Can everybody see the screen? Screen দেখা যাচ্ছে ঠিকমতো? Dr. Yasmin? Yes, okay. It's okay. Clear. তাহলে আমরা শুরু করি। সো আমাদের আজকের টপিক ইজ টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট। টাইপ 2 ডায়াবেটিস ম্যানেজমেন্ট আপনারা জানেন একটা ভাস্ট একটা এরিয়া। তো আমাদের আজকে ফোকাস হবে যে ম্যানেজমেন্ট ইন আ লো রিসোর্স সেটিং, which is very important for our perspective, our Bangladesh perspective. তো আমরা এখন যেটা কথাগুলো বলবো সেগুলা গাইডলাইন, যেগুলো অ্যালগরিদম ফলো করি সেগুলো আমরা ডায়াবেটিস ইন স্ট্যান্ডার্ড মেডিকেল কেয়ার এন্ড ডায়াবেটিস, আমাদের আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন 2022 আমরা অ্যালগরিদম ফলো করি, কিন্তু এর বাইরেও আমরা আরো কিছু তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। তো কাদের আমরা ডায়াবেটিস স্ক্রিনিং করব? আমাদের দেশ বাংলাদেশ, ইট ইজ country where there is a very high incidence of diabetes. আমাদের IDF এর এস্টিমেট অনুযায়ী around 8 থেকে 10% মানুষই ডায়াবেটিস আছে। সহজ ভাষায় যদি 10% ধরি তাহলে 100 এর মধ্যে একজনই আমাদের ডায়াবেটিস। তাহলে এটা অনেক একটা, 100 মধ্যে 10 জনেরই ডায়াবেটিস, এটা একটা বড় একটা নাম্বার। সো আমাদের ডিটেক্ট করতে হবে ডায়াবেটিস মেলাইটাসকে। তো এই গাইডলাইন অনুযায়ী দেখেন যে যার BMI 23 এর বেশি
এবং হাই রিস্ক এথনিসিটি, এশিয়ান আমেরিকান, এটা তো আমেরিকান গাইডলাইন, এশিয়ান আমেরিকান মানে এশিয়ানদের আমরা হাই রিস্কের মধ্যে পড়ি। তো আমাদের সবারই ইনফ্যাক্ট আমাদের কিন্তু স্ক্রিনিং করা উচিত টু সি ইফ উই হ্যাভ ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, আমাদের জাস্ট একটা কুইক রিক্যাপ যে কখন আমরা বলবো যে আমাদের ডায়াবেটিস মেলাইটাস আছে, রোগটা আছে। নিশ্চয়ই আপনাদের আগের সেশনে হয়েছে, আমরা জাস্ট একটু রিক্যাপ করি। ফাস্টিং ব্লাড সুগার যদি 7 অথবা তার বেশি হয়, 2 আওয়ার্স গ্লুকোজ লোড, 75 গ্রাম গ্লুকোজ লোডে 2 ঘন্টা পরে যদি 11.1 মানে 11.1 অথবা তার বেশি হয়, অথবা হিমোগ্লোবিন A1C তে 6.5 অথবা তার বেশি হয়, যে কোনো একটা ভ্যালু যদি ক্রস করে দেখুন আমরা বলছি পেশেন্টের ডায়াবেটিস আছে। এখন এখানে নিচে দেখেন যে দ্য অ্যাবসেন্স অফ আনইকোভোকাল হাইপারগ্লাইসেমিয়া ডায়াগনোসিস রিকোয়ার্স 2 অ্যাবনর্মাল টেস্ট। তাহলে ব্লাড সুগার যদি খালি পেটে আমরা অনেক বেশি পাই, 7-এর উপরে যদি ধরেন আমরা 11-12 পাচ্ছি, 2 ঘন্টা পরে আমরা আরো বেশি 14-15 পাচ্ছি, A1C বেশি, দেন দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্য ডায়াগনোসিস। কিন্তু যদি আমাদের খুব পেশেন্ট এসিমটোম্যাটিক এবং টেস্ট রেজাল্টগুলো খুব কাছাকাছি হচ্ছে, ফাস্টিং জাস্ট 7 পেলাম, 2 আওয়ার্সটা নর্মাল পেলাম, A1C আমরা মার্জিনাল পেলাম, তখন আমাদের কিন্তু 2টা ভ্যালু লাগছে ডায়াগনোসিস করার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এখানে যে র্যান্ডম প্লাজমা গ্লুকোজ যদি 11.1 এর উপরে হয়, অ্যান্ড যদি পেশেন্ট সিমটোম্যাটিক হয় অথবা ক্রাইসিসে থাকে যেমন HHS অথবা ডিকে, তখনও কিন্তু আমাদের বলে দিতে পারবো দিস পেশেন্ট হ্যাজ ডায়াবেটিস মেলাইটাস। তখন আমাদের ওটিজিটি হিমোগ্লোবিন A1C কিন্তু করার দরকার নেই। তো আপনাদের যদি চেম্বারে কেউ আসে, একজন মানুষ যে খুবই ওয়েট লস হচ্ছে, তার খুব থার্স্ট, পলিউরিয়া হচ্ছে, একটা র্যান্ডম ব্লাড সুগার করে আসছে সেখানে 14, 15, 22 এরকম, তখন কিন্তু আর তাকে ওটিজিটি করানো, হিমোগ্লোবিন A1C করানো ডায়াগনোসিসের জন্য প্রয়োজন নাই, তখনই আপনাদের ডায়াগনোসিস হয়ে গেল। ডায়াবেটিস ডায়াগনোসিসের পর আমরা যেটা করি যে প্রথম ইনস্ট্যান্সে আমরা পেশেন্টকে অবভিয়াসলি আমরা এক্সামিন করবো তার কোনো সিমটম আছে কিনা ডায়াবেটিসের, তার অলরেডি ডায়াবেটিসের কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেছে কিনা, ঠিক আছে, আমরা তার চোখটা দেখবো, তার লোয়ার লিম্ব এক্সামিন করবো, স্নায়ুটা দেখবো, আমরা ইউএনটা দেখবো প্রোটিন আছে কিনা। টেস্ট যেগুলো আর কিছু আমরা বেসলাইন করি সাথে সাথে যে A1C ছাড়াও আমরা কোলেস্ট্রলটা দেখতে হবে, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন মেইনলি ALT, সেরাম ক্রিয়েটিনিন, ইউরিনারি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও আমরা দেখি, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে we also look for the electrolytes, uric acid and thyroid function test. Electrolytes, uric acid তাদেরই দেখি যারা হাইপারটেনসিভ, যাদের অলরেডি ARB অথবা ACE ইনহিবিটরে আছেন অথবা ডায়াবেটিক্স আছেন, তাদেরকে আমরা ইলেকট্রোলাইটস এবং ইউরিক অ্যাসিডের সাথে সাথে দেখতে পারি। এটা হলো বেসলাইন, আমরা কিছু টেস্ট করি। এরপরে পেশেন্টকে আমরা ফলো আপে আসতে বলি। ফলো আপের ক্ষেত্রে আমরা যদি পেশেন্টের ডায়াবেটিসটা দেখি যে এখনো অনিয়ন্ত্রিত, আনকন্ট্রোল ডায়াবেটিস, তখন আমাদের হিমোগ্লোবিন A1C আমরা 3 মাস পর পর মানে বছরে 4 বার করি। যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে হিমোগ্লোবিন A1C আমরা বছরে 2 বার মানে 6 মাস পর পর করি। যখনই আমরা পেশেন্টকে ফলো আপে আসতে বলবো 3 মাস পর, 6 মাস পর, তখন হিমোগ্লোবিন A1C ছাড়াও আমরা যেটা আগে দেখেছি যে অন্যান্য যে টেস্টগুলো সেগুলো কিন্তু তখন আমরা মনিটর করি। তার মানে 6 মাস পর আমরা A1Cর সাথে লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, ALT, UNACR করি। যদি পেশেন্টের এগুলার কোনো অ্যাবনর্ম্যালিটি থাকে, ACR বেশি অথবা ক্রিয়েটিনিন বেশি অথবা ALT বেশি, তখন আমরা সেগুলো আরো ঘন ঘন 3 মাস পর পর করতে পারি ফলো আপে। আচ্ছা, এখন নিয়ন্ত্রণ বলতে আমরা কি বুঝাই, কত হলে বুঝবো যে পেশেন্টের ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে আছে? তাহলে এটা একটা নন প্রেগনেন্ট অ্যাডাল্ট, প্রেগনেন্সিতে আমাদের আলাদা, নন প্রেগনেন্ট অ্যাডাল্ট আমরা যেটা বলি রুল অফ থাম, যদি ইজি ভাবে মনে রাখতে চান তাহলে 6, 7, 8, খালি পেটে 6-এর কম, ভরা পেটে 8-এর কম, আর হিমোগ্লোবিন A1C 7-এর কম। এটা যদি খুব সিম্পল ভাবে আপনি মনে রাখতে চান। কিন্তু দেখেন একটা রেঞ্জ আছে, প্রিপ্র্যান্ডিয়াল ক্যাপিলারি প্লাজমা গ্লুকোজ মানে গ্লুকোমিটার রিডিংটা 4.4 to 7.2 একটা রেঞ্জ আছে, পোস্টপ্র্যান্ডিয়াল লেস দেন 10, ঠিক আছে, একটা রেঞ্জ আছে। তার মানে সবার জন্য কিন্তু এক না, নট ওয়ান গ্লাভ ফিটস অল, ব্ল্যাঙ্কেট থেরাপি না, আমরা ইন্ডিভিজুয়ালাইজ থেরাপিতে যাব, টার্গেট থেরাপিতে যাব। তাহলে কাদের আমরা সুগারটা একটু বেশি টাইট কন্ট্রোলে রাখবো আর কাদেরকে আমরা একটু ল্যাক্স কন্ট্রোলে রাখবো? A1C 7-এর নিচে, কেন এটা আসছে A1C 7-এর নিচে? কারণ 7-এর নিচে থাকলে দেখা গিয়েছে যে আমাদের মাইক্রোভ্যাসকুলার এন্ড ম্যাক্রোভ্যাসকুলার কমপ্লিকেশন মানে আমাদের রেটিনোপ্যাথি, নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি, এই ইনসিডেন্টসগুলো কম হয়। তারপরেও আমরা কিন্তু যারা ইয়াং তাদেরকে একটু টাইট কন্ট্রোলে রাখি, কিন্তু একটু বয়স্ক হলে A1C 7 আমরা 7.5, 8ও রাখতে পারি। এখন আমরা আসি যে এই ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচটা আমরা কি দেখে করি।
ইন্ডিভিজুয়ালাইজড অ্যাপ্রোচ আমরা দেখি যে আমাদের রুগীটার বয়স কিরকম, লাইফ এক্সপেক্টেন্সি, সে খুব বৃদ্ধ একজন রুগী আপনার কাছে আসছে, তার ডায়াবেটিসের ডিউরেশনটা কিরকম, অনেক দিন ধরে ডায়াবেটিসে সাফার করছে, তার আদার কোমরবিডিটি হয়ে গিয়েছে কিনা অলরেডি, তার অ্যাসোসিয়েটেড সিকেডি আছে কিনা, সিএলডি আছে কিনা, তার এস্টাবলিশ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে কিনা, তার অলরেডি ইস্কিমিক হার্ট ডিজিজ হয়ে গিয়েছে কিনা, তার স্টেন্টিং করা কিনা, তার বাইপাস করা কিনা, এবং তার হাইপোগ্লাইসেমিয়া হয় কিনা অথবা হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা কেমন। এই সব কিছু অ্যাসেস করার পরে আমরা তার টার্গেটটা ঠিক করব। যে লোকটা অনেক বৃদ্ধ, 65-এর উপরে, 70 বছর, 80 বছর বয়স, তার অনেক দিন ধরে ডায়াবেটিস আছে, অলরেডি তার সিকেডি হয়ে গিয়েছে, তার অলরেডি তার একটা স্টেন্টিং করা আছে, ঠিক আছে, এবং তার বারবার হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে, এই সমস্ত রোগীদের আমরা কিন্তু এত স্ট্রিনজেন্ট টার্গেট, এত স্ট্রিক্ট টার্গেট লাগবে না যে A1C 7-এর নিচে আনতে হবে, ফাস্টিং আমার ওই 4.5-5-এর নিচে আনতে হবে, নো। এই ক্ষেত্রে আমরা একটু ল্যাক্স, আমরা A1C-টা একটু ল্যাক্স করবো, দেখেন লেস স্ট্রিনজেন্ট, তাহলে আমার A1C can be 7.5, A1C can be 8 in that instance, কারণ আপনার তখন টার্গেট হবে টু অ্যাভয়েড হাইপোগ্লাইসেমিয়া। আপনি এখন আর প্রিভেনশন করার কিছু না, আমরা A1C টার্গেটে রাখবো কেন, যেন কমপ্লিকেশনটা না হয়, এখানে তো কমপ্লিকেশন তার হয়ে গিয়েছে, এখন তার কি আছে টার্শারি প্রিভেনশন, যেন তার একদম একদম ফেলিয়ার, তার এন্ড স্টেজ রিনাল ডিজিজ ডায়ালাইসিস যেন না যায়, হার্ট অ্যাটাক হয়ে যেন মারা না যায়, ঠিক আছে, ওইটাই আমার দিকে খেয়াল রাখতে হবে, এবং তার সে যেন হাইপোগ্লাইসেমিয়া না হয়, কারণ হাইপোগ্লাইসেমিয়া ইনসিডেন্টসগুলো প্রেসিপিটেট করতে পারে। ওইদিকে একটা ইয়াং পেশেন্ট যার এখনো কোনো কমপ্লিকেশন হয় না, তার হাইপোর কোনো রিস্ক নাই, তার মাত্র ডায়াবেটিস ডায়াগনোসিস হয়েছে, তার তো অনেক দিন বাকি আছে, উই হ্যাভ টু সেভ দেয়ার অর্গানস, ওই ক্ষেত্রে উই উইল গো ফর আ মোর স্ট্রিনজেন্ট হিমোগ্লোবিন A1C, ডেফিনেটলি লেস দেন 7%। সো এটা হলো আমাদের বারবার বলছে ইন্ডিভিজুয়ালাইজড টার্গেট, ইন্ডিভিজুয়ালাইজড গ্লাইসেমিক টার্গেটস ফর পেশেন্টস অফ ডায়াবেটিস মেলাইটাস। আচ্ছা, সিমিলারলি আমাদের যখন ট্রিটমেন্টে আমরা আসি, তখনও ট্রিটমেন্ট এখন বলছে ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট, ট্রিট ইউর পেশেন্ট, look at your patient, treat your patient. There are many factors that we have to consider when treating diabetes. এই ফ্যাক্টরসগুলো বলার আগে আমার মনে হয় আমরা একটু ড্রাগগুলো সম্বন্ধে একটু জেনে নিই, ড্রাগগুলো সম্বন্ধে একটা আইডিয়া হলে আমরা একটু ভালো বুঝতে পারবো। তাহলে আমাদের অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আগে কিন্তু শুধু দুইটা গ্রুপই ছিল, সিকুইটাগগস আর সেন্সিটাইজার। সিকুইটাগগের মধ্যে আমাদের ছিল হলো আমাদের sulfonylurea and non-sulfonylurea, that is the meglitinides, ripaglinides। সেন্সিটাইজারের মধ্যে মেটফর্মিন ছিল, আর তারপর আসলো থাইজোলিডিন-ডিওন। এখন নতুন ড্রাগ আসছে আমাদের DPP-4 ইনহিবিটর, SGLT2 ইনহিবিটর, GLP-1 অ্যানালগ, এগুলো নতুন ড্রাগ আসছে। তো দেখেন যে এক একটা মেকানিজম অফ অ্যাকশন ডিফারেন্ট। এটা আমার সিকুইটাগগ বলছে আমাদের সালফোনালুরিয়া, এটা ইনসুলিন সিক্রিশন পোটেনশিয়েট করে, আর সেন্সিটাইজার মেটফর্মিন এন্ড থাইজোলিডিন-ডিওন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দেয়। আমাদের DPP-4 ইনহিবিটর আর GLP-1 অ্যানালগ মোটামুটি একইভাবে কাজ করে, এটা হলো গ্লুকোজ ইনডিউসড ইনসুলিন সিক্রিশন করে, এটা গ্লুকোজ ইনডিউসড ইনসুলিন সিক্রিশন করে। আর SGLT2 ইনহিবিটর আমাদের গ্লুকোজ অ্যাবজর্পশনকে প্রিভেন্ট করে কিডনি থেকে, পরে গ্লাইকোজিউরিয়া করে দেয়, ওইভাবে আমাদের ব্লাড সুগারটা কমায়। এফিকাসির দিক দিয়ে যদি দেখেন তাহলে সালফোনিলুরিয়া অনেক হাই এফিকাসি, ঠিক আছে, আর বাকিগুলো মোটামুটি ইন্টারমিডিয়েট, তার মানে DPP-4 ইনহিবিটরের ইফেক্টিভনেস আমি বলবো সবচেয়ে কম, কিন্তু ওল্ড যেগুলো সালফোনিলুরিয়া, থাইজোলিডিন-ডিওন, এগুলো এফিকাসি কিন্তু সবচেয়ে হাই। অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনের মধ্যে সালফোনিলুরিয়ার মেইন সমস্যা যেটা আমরা ফেস করি, হাইপোগ্লাইসেমিয়া, ওয়েট গেইন অ্যান্ড হাইপার সেন্সিটিভিটি, যেহেতু সালফার কম্পোনেন্টটা আছে। মেটফর্মিন আপনারা জানেন যে মেইনলি জিআই আপসেট, ডায়রিয়া করে, যেটা ইনিশিয়ালি করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। লং টার্ম যদি আমরা ইউজ করি তখন অনেক সময় B12 ডেফিসিয়েন্সি হতে পারে। আচ্ছা, থাইজোলিডিন-ডিওনসের বেশ সাইড এফেক্ট প্রোফাইলের জন্য এটা লিমিটেড ইউজ হয়ে আসছে, অস্টিওপোরোসিস, মেইনলি ফ্লুইড রিটেনশন, তাই আমরা CCF, হার্ট ফেলিয়ার, CKD পেশেন্টদের অ্যাভয়েড করছি, এবং একটু ব্ল্যাডার ক্যান্সার নিয়ে কিছু কন্ট্রোভার্সি আছে, এটার জন্য যাদের ব্ল্যাডার ক্যান্সার ইতিহাস আছে বা ফ্যামিলি হিস্ট্রি, তাদেরকে আমরা এটা অ্যাভয়েড করি। আচ্ছা, DPP-4 ইনহিবিটর এবং SGLT2 GLP-1 অ্যানালগ মেইনলি জিআই আপসেট করে, অ্যানোরেক্সিয়া, নশিয়া, ভমিটিং, সামটাইমস কনস্টিপেশন, তো এই মেইন হলো সাইড এফেক্ট। আর কিছু কিছু রিপোর্ট আছে যে প্যানক্রিয়াটাইটিস এর কিছু রিপোর্ট আছে। আর SGLT2 ইনহিবিটর যেহেতু গ্লাইকোজিউরিয়া করছে, এটার মেইন প্রবলেম হলো এটা ইউটিআই করে। আর এছাড়া পেশেন্টে দেখেন যে আপনার ফ্র্যাকচার ইনসিডেন্স, অ্যাম্পুটেশন, যেটা মানে ক্যানাজিফ্লোজিন রিলেটেড বেশি, মাঝে মাঝে ভলিউম ডিপ্লিশন করতে পারে, হাইপোটেনশন করতে পারে, তো আমাদের খেয়াল রাখতে হবে যেন ফ্লুইডস ঠিক মতো খায়, স্পেশালি যদি কোএক্সিস্টেন্ট কোনো ডায়াবেটিক্স পায় তাহলে ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এখন আসেন যে আমরা যখন পেশেন্ট সিলেকশন করি অথবা চিন্তা করি যে আমরা কাদেরকে কোন ড্রাগ দিব, তো কয়েকটা জিনিস আমরা চিন্তা করি। একটা হলো যে এই ড্রাগটা হাইপো করছে কিনা এবং এই রুগীটার হাইপো রিস্ক আছে কিনা, ওয়েটটা কিরকম, ড্রাগের ওয়েটের উপরে কোনো ইফেক্ট আছে কিনা, ড্রাগের হার্ট এর উপর ইফেক্ট কি। এটা এখন খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় যেটা শুরু হয়েছে, যেটা কোনো অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ যদি মার্কেটে আসে তাহলে তো প্রথমে তার কার্ডিওভাস্কুলার একটা ট্রায়াল সে পার হতে হবে। এটা কোত্থেকে এসেছে, প্রথম যখন অ্যান্টিবায়োটিক ড্রাগগুলো আসলো, মেনলি থাইজোলিডিন ডিয়ন যখন আসলো, তখন দেখা গেছে যে মার্কেটে আসার পরে এটা কার্ডিওভাস্কুলার কিছু প্রবলেম ছিল, মেনলি যেটা ফ্লুইড রিটেনশন সিসিএফ। এরপরে বললো যে না, যত সব ড্রাগ আসবে মার্কেটে সবাইকে আমরা এই কার্ডিয়াক ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ট্রায়ালের মধ্যে দিয়ে যখন ড্রাগগুলো গেল তখন দেখা গেল যে কিছু কিছু ড্রাগ ক্ষতি না বরং উপকার করছে। দে আর রিডিউসিং কার্ডিয়াক মর্টালিটি, দে আর রিডিউসিং the incidence of myocardial infarction, heart failure, and hospitalization due to heart failure. So this is a very key point, and it is a turning point in the management of diabetes where we can use one drug to kill two birds, or one stone to kill two birds. এটা বলে এক ঢিলে দুই পাখি মারা। তাহলে এখানে দেখেন যে ASCVD উপরে কারা কারা ইম্প্যাক্ট করছে, হার্ট ফেলিয়ার এবং কিডনি। সো আমাদের সালফোনাল ইউরিয়া যেটা লো রিসোর্স সেটিং আমরা ইউজ করি, এখানে দেখেন হাইপোগ্লাইসেমিয়ার চান্স, ওয়েট গেইন হচ্ছে, যেটা আমরা বললাম দ্যাট ইজ দ্য প্রবলেম, এবং কার্ডিওভাস্কুলার এবং কিডনির উপরে যেটা নিউট্রাল এফেক্ট, মানে কোনো ক্ষতিও হচ্ছে না কিন্তু কোনো লাভও হচ্ছে না। থাইজোলিডিন ডিয়ন হাইপো করে না কিন্তু ওয়েট গেইন করে, মেনলি সেন্ট্রাল, এবং বলছে পোটেনশিয়াল বেনিফিট কিন্তু আমরা সিসিএফ আবার দিতে পারছি না, হার্ট ফেলিয়ার দিতে পারছি না, ইট ইজ রিস্কি। কিডনিতে এমন কোনো নিউট্রাল বেনিফিট, কিডনি ক্ষতিও করে না লাভও করে না, আমরা কিডনি ফেলিয়ার দিই না এই কারণে, কারণ ফ্লুইড রিটেনশন হয় সেই কারণে। আচ্ছা, মেটফরমিন হাইপো করে না, ইট ইজ ওয়েট নিউট্রাল, এটা কিন্তু ওয়েট লস করে না, কারণ মেটফরমিন খেলে 5%-এর বেশি যদি কারো ওয়েট লস না হয় কোনো ড্রাগের, তাকে আমরা ওয়েট রিডিউসিং ড্রাগ বলছি না। সো মেটফরমিন ইজ ওয়েট নিউট্রাল। মেটফরমিনে কিন্তু কিছুটা কার্ডিওভাস্কুলার প্রোটেকশন আছে, যেটা ডোজ ইন্ডিপেন্ডেন্ট এবং যেটা গ্লুকোজ ইন্ডিপেন্ডেন্ট। সো অল্প ডোজের মেটফরমিন দিলে আমরা সেই লাভটা পাচ্ছি, এন্ড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ গ্লুকোজ কন্ট্রোল। এটা কিডনি বেনিফিট অথবা আমার হার্ট ফেলিয়ার কোনো বেনিফিট নেই। আচ্ছা, এখন আসেন আমাদের মেইন ড্রাগ GLP-1 অ্যানালগ এন্ড SGLT2 ইনহিবিটর। দিস আর দ্য নিউ সেলিব্রিটি ড্রাগস ইউ ক্যান সে। তার হাইপোগ্লাইসেমিয়া করছে না, তার ওয়েট লসও করছে না, ওয়েট গেইনও করছে না, বরং ওয়েট লস করছে। এবং দেখেন দে আর রিডিউসিং দি রিস্ক অফ ASCVD, মানে এটা ASCVD সেকেন্ডারি প্রিভেনশন, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে যেমন দুলাগ্লুটাইড প্রাইমারি প্রিভেনশনেও কাজে আসে। হার্ট ফেলিয়ার, মেনলি SGLT2 ইনহিবিটর আমাদের হার্ট ফেলিয়ার কমায়, এবং they also have a good effect on the kidneys. GLP-1 analog, liraglutide, semaglutide, dulaglutide এখন ASCVD risk reduction এর জন্য it is approved. For SGLT2 inhibitor আমাদের empagliflozin, canagliflozin, dapagliflozin ও আমাদের ASCVD risk reduction এর জন্য approved. আমাদের হার্ট ফেলিয়ার জন্য শুধু SGLT2 ইনহিবিটর, এখানে GLP-1 অ্যানালগের কোনো রোল নেই। আর কিডনির জন্য দুইটাই, তার মেইনলি হলো SGLT2 ইনহিবিটরের জন্য এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইন আ নাটশেল আমাদের অ্যাবাউট অল দি বেনিফিশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টরস অফ দ্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস, যেগুলো আমরা এই জিনিসগুলো আমরা চিন্তা করেই কিন্তু আমরা ট্রিটমেন্টে আগাই। তাহলে আমরা আবার একটু বলছি, হাইপোগ্লাইসেমিয়া কিন্তু সালফোনাইল ইউরিয়াই করছে, ওয়েট SGLT2 and GLP-1 কমাচ্ছে, আর বাকি সবাই মোটামুটি নিউট্রাল অথবা সালফোনাইল ইউরিয়া ওয়েট গেইন করছে, থাইরয়েড ডিয়নও ওয়েট গেইন করছে। ASCVD রিস্ক এই দুইটা ড্রাগই কমাচ্ছে, হার্ট ফেলিয়ার SGLT2 ইনহিবিটর কমাচ্ছে, আর কিডনি আউটকাম ভালো করছে আবার SGLT2 ইনহিবিটর and GLP-1 অ্যানালগ। এখন কিভাবে, হাউ টু অ্যাপ্রোচ এ পেশেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস। প্রথমে আমাদের পেশেন্ট যখন আসলো, পেশেন্ট ডেফিনেটলি আপনাদের যদি বারেমের সেই চিহ্নটা মনে থাকেন, ট্রাফিক সিগন্যাল মানে ডিসিপ্লিন ইজ লাইফ, তাহলে ডায়েট, আমাদের ড্রাগস, ডায়েট, এক্সারসাইজ এন্ড দেন ড্রাগস। প্রথমে হলো লাইফস্টাইল মডিফিকেশন, সবাইকে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন দিতে হবে, যেটা আমরা মাঝে মাঝে এটাই আমরা কিন্তু ওভারলুক করি অথবা আমাদের সময় থাকে না বলার। কিন্তু স্টার্ট উইথ ডায়েট, এক্সারসাইজ 150 minutes per week. তারপর we should give metformin to all patients unless there is a contraindication. So old is gold, metformin সবাইকে দিবেন যদি না কোনো contraindication থাকে।
আচ্ছা, তারপর আমরা দেখি যে নেক্সট আমরা কি চাই। সাধারণত হিমোগ্লোবিন A1C যদি আমাদের 8.5 8.5-এর নিচে থাকে তখন আমাদের ওয়ান ড্রাগ দিয়ে সাধারণত কন্ট্রোল করা যায়। 8.5-এর উপরে উঠে গেলে আমাদের 2টা ড্রাগ লাগে। আর ইনিশিয়ালি যদি হিমোগ্লোবিন A1C 10-এর উপরে থাকে তখন উই শুড স্টার্ট উইথ ইনসুলিন। তাহলে আমরা প্রথম দেখলাম যে পেশেন্ট লাইফস্টাইল মেটফর্মিন, তখন আমরা একটু আগে যে ডিসকাস করলাম এই ফ্যাক্টরগুলো আমরা দেখি। ঠিক আছে, তার ASCVD আছে কিনা অথবা সে হাই রিস্ক কিনা, তার হার্ট ফেলিয়ার আছে কিনা, তার কিডনি ডিজিজ আছে কিনা, তারপর তার হোয়াট ইজ দ্য রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া, তার হাইপোগ্লাইসেমিয়ার রিস্ক আছে কিনা, তার ওয়েট গেইনের সমস্যা আছে কিনা, এবং তার কস্ট সে অ্যাফোর্ড করতে পারে কিনা। যে ড্রাগ আপনি লিখছেন, খুব ভালো ড্রাগ লিখছেন কিন্তু সে কিনতেই পারলো না, লাভ হলো না। সো ask him about his social status, ask him about his occupation, can he afford it, is it accessible. So all these factors we have to take into consideration when choosing our medication. এখন ওয়েস্টার্ন গাইডলাইনে ওরা প্রথমেই দে আর ফোকাসিং অন দ্য ASCVD, হার্ট ফেলিয়ার অ্যান্ড CKD। ASCVD থাকলে GLP-1 and SGLT2 ইনহিবিটরকে ওরা ফ্রন্টলাইন বলছে। তার মধ্যে GLP-1 অ্যানালগ is considered to be more beneficial than SGLT2 inhibitor in the prevention of cardiac disease in patients with established ASCVD or high risk of ASCVD. ঠিক আছে, এটা আরো অনেক কারণ আছে। যাই হোক, GLP-1 অ্যানালগ দিয়ে আমরা প্রথম শুরু করব। না যদি না অ্যাফোর্ড করতে পারে অথবা অ্যাভেলেবল না থাকে অথবা কোনো কারণে না পায় তখন SGLT2 ইনহিবিটর। আচ্ছা, যদি ওনার হার্ট ফেলিয়ার থাকে দেন ফার্স্ট লাইন ইজ দি SGLT2 ইনহিবিটর। যদি CKD থাকে আবার SGLT2 ইনহিবিটর অথবা GLP-1 অ্যানালগ। এর মধ্যে SGLT2 ইনহিবিটর আর এর মধ্যে রিনাল আউটকাম ট্রায়ালগুলা মোর সুপিরিয়র, কিন্তু SGLT2 ইনহিবিটর এখন ইউজুয়ালি দেখা যাচ্ছে 25 পর্যন্ত, EGFR 25 থেকে 20 পর্যন্ত আমরা দিতে পারছি। তো আর GLP-1 অ্যানালগ আরো কম, 15 পর্যন্ত দেওয়া যায়। তাহলে এভাবে আমরা আগাই। আচ্ছা, তারপর আমরা আসি যে হাইপোগ্লাইসেমিয়া। তাহলে একটু আগে যে আমরা চার্টটা দেখেছি, সালফোনাল ইউরিয়া ছাড়া সবাই কিন্তু হাইপোগ্লাইসেমিয়া করে না। তাহলে ওই সালফোনাল ইউরিয়া বাদে যে কোনো ড্রাগই আমরা দিতে পারবো, ইট উইল নট কজ হাইপোগ্লাইসেমিয়া। ওয়েট, আগেন ওয়েটকে যদি আপনার আগের চার্টটা খেয়াল রাখেন, সেই আগের ড্রাগ GLP-1 অ্যানালগ অ্যান্ড SGLT2 ইনহিবিটর, এই দুটা ড্রাগই আমাদের ওয়েট লস করে, এবং তার দুটার মধ্যে GLP-1 অ্যানালগের ওয়েট লসটা মোর কম্পেয়ার টু দ্য SGLT2 ইনহিবিটর। ওগুলো যদি দিতে না পারে তখন আমরা ওয়েট নিউট্রাল ড্রাগ চুজ করতে পারি যেগুলো ওয়েট গেইন করবে না, যেমন মেটফর্মিন অ্যান্ড DPP-4 ইনহিবিটর। সালফোনাল ইউরিয়া, থায়াজোলিডেন এখানে ডাউন বটম অফ দ্য লিস্ট, কারণ এখানে আপনার দুইটা ড্রাগই ওয়েট গেইন করছে। তারপর আসলো কস্ট অ্যান্ড অ্যাক্সেস। কস্টের মধ্যে থায়াজোলিডেন অ্যান্ড সালফোনাল ইউরিয়া সবচেয়ে ভালো, যেখানে cost is not a major, cost is a problem, those drugs are very cheap, then you can use those drugs. তাহলে at the end of the day আমাদের দেখেন যে সব যেটা বললাম সেলিব্রিটি ড্রাগগুলো তো ডেফিনেটলি আমাদের অনেক বেনিফিটে আসছে, সব খুব ভালো, কিন্তু যদি লো রিসোর্স সেটিং চিন্তা করেন, যদি অ্যাফোর্ড করতে না পারে, তাহলে আমাদের এমন ড্রাগ দিতে হবে যেটা আমাদের কাজ হবে এফিকেশিয়াস। সো দ্যাট উই গো অন টু দ্য সালফোনাল ইউরিয়া এন্ড থায়াজোলিডেন। তো এগুলো ভুলে গেলে হবে না, এগুলো নিয়ে আমরা ঘাটাঘাটি করতে হবে, এগুলো নিয়ে আমাদের এগুলো নিয়ে আমাদের জানতে হবে যে কিভাবে আমরা এই ড্রাগগুলো দিই। এখানে আরেকটু উল্লেখযোগ্য একটা জিনিস বলে রাখি, অনেক সময় দেখা যাচ্ছে পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস, মেটফর্মিন পাচ্ছে, হিমোগ্লোবিন A1C কন্ট্রোল, তারপরেও যদি তার ASCVD থাকে, হার্ট ফেলিয়ার থাকে, CKD থাকে, তখনও কিন্তু আমরা GLP-1 অ্যানালগ, SGLT2 ইনহিবিটর দিচ্ছি। কেন? এই টু প্রিভেন্ট দিস ইনসিডেন্স অফ this heart attack, prevent the hospitalization of heart failure। এখানে কিন্তু আর ব্লাড সুগার কন্ট্রোলের জন্য আর দিচ্ছি না। তার মানে কথাটা রেকমেন্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ বেসলাইন A1C ইন্ডিভিজুয়ালাইজড থাকে। রেকমেন্ড ইন্ডিপেন্ডেন্টলি অফ বেসলাইন A1C, কথাটা ওর অর্থ হলো সেটা A1C কন্ট্রোল হলেও আমরা দিব, নট টু কন্ট্রোল ব্লাড সুগার বাট টু রিডিউস দ্য রিস্ক অফ দিস কমপ্লিকেশনস। আচ্ছা, এখন আমরা একটু ফোকাসে আসি। লেটস টক অ্যাবাউট আওয়ার টুডেজ মেইন টপিক, সালফোনাল ইউরিয়াস। লেটস টক অ্যাবাউট সালফোনাল ইউরিয়াস। আচ্ছা, the sulfonyl historical development at the 1960s, পুরানো ড্রাগ, এবং আস্তে আস্তে it has been modified over the years, mainly in terms of those three considerations, যে তিনটা যে সমস্যা, হাইপোগ্লাইসেমিয়া, ওয়েট গেইন এবং কার্ডিওভাস্কুলার প্রবলেমস। তো ওগুলো মডিফাইড ড্রাগটাকে ডেভেলপ করা হয়েছে টু রিডিউস অল দোজ প্রবলেমস। সো
we have two classes of drugs. এটা যদি আমরা দেখি next slide-টা, আমাদের second generation and third generation drug, অথবা conventional sulfonylureas and modern sulfonylureas. So second generation drugs are conventional sulfonylureas, mainly glibenclamide, are short acting glycoside lipizide, ওগুলা যেগুলো those were they had a greater incidence of weight gain and hypoglycemia. এখন যে থার্ড জেনারেশন ড্রাগ অথবা যে মডার্ন ড্রাগগুলো আসছে, মেনি গ্লিমিপেরাইড, লং অ্যাক্টিং গ্লিকাজাইড, these drugs are newer and they have less adverse side effects. তাহলে এখন 10 year একটা গ্যাপ, 10 বছর লেগেছে এই ডেভেলপ করতে। তারপর আমরা আসি ডিউরেশন অফ অ্যাকশন। আগের ড্রাগগুলোর ডিউরেশন অফ অ্যাকশন একটু কম ছিল, নিউয়ার ড্রাগ দে হ্যাভ লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন। তার মধ্যে সবচেয়ে বেশি হলো এমআর, গ্লিকাজাইড এমআর। সো নর্মাল গ্লিকাজাইড is 10 to 24 hours and glycoside MR is more than 24 hours. Glimepiride is 24 hours. So glycoside MR is even longer acting than your glimepiride. তারপর আমরা এখানে একটু আসি মেটাবলিজম, সবগুলো দেখা দরকার নেই, মেটাবলিজম জানা ইম্পর্টেন্ট। অ্যাজ এ হোল সালফোনিলুরিয়া সবগুলাই লিভারে মেটাবলাইজড হয় এবং কিডনি দিয়ে এক্সক্রিটেড হয়। এখন কথাটা হলো যখন লিভারে মেটাবলাইজড হয়, লিভারে মেটাবলাইজড হলে কিছু অ্যাক্টিভ মেটাবলাইট হতে পারে অথবা ইনঅ্যাক্টিভ মেটাবলাইট হতে পারে। যদি অ্যাক্টিভ মেটাবলাইট হয় তাহলে কিডনি দিয়ে এক্সক্রিট যদি না হয় তাহলে সেই অ্যাক্টিভ মেটাবলাইটগুলো জমা হয়ে হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক বাড়াই দিবে যাদের সিকেডি আছে। আর যদি ইনঅ্যাক্টিভ মেটাবলাইটে মেটাবলাইজড করে ফেলতে পারি আমরা, তাহলে কিন্তু সিকিডি থাকা সত্ত্বেও যদি সেই মেটাবলাইটগুলো জমা হয় শরীরে, তখন কিন্তু আমরা সেগুলো কোনো ইনক্রিজ সাইড এফেক্ট করবে না, হাইপোগ্লাইসিমিয়া বা ওই অন্য সমস্যাগুলো করবে না। আসলে দেখেন যে গ্লিমিপেরাইড, গ্লিকাজাইড, দে আর মেটাবলাইজড ইন দ্য লিভার টু ইনঅ্যাক্টিভ মেটাবলাইটস. So we can give them in patients with kidney disease. আমরা guideline recommendation একটু পরে দেখব, but we can give these patients in renal disease. They might require some amount of dose modification. ঠিক আছে, এটা হলো মেসেজটা। সেকেন্ড হলো ড্রাগ ড্রাগ ইন্টারাকশন, যেহেতু লিভারে মেটাবলাইজ হচ্ছে বাই এন এনজাইম CYP2C2 এনজাইম, তাহলে এই এনজাইম যদি অন্য কোনো এনজাইম ইনহিবিটর অথবা এনজাইম ইনডিউসার যদি এই এনজাইমকে ইনফ্লুয়েন্স করে, তাহলে আমাদের এই ড্রাগের মেটাবলিজমটা এফেক্টেড হবে, এই ড্রাগের ডিউরেশন অফ অ্যাকশনটা ইনফ্লুয়েন্সড হবে। তাহলে এখানে আপনাদের যেটা মানে মেইন সমস্যা যেটা আসে আমাদের দেশের কনটেক্সট, এটা হলো ইন কেস অফ টিউবারকিলোসিস। ঠিক আছে, ইন কেস অফ টিউবারকিলোসিস আমরা যখন একটা ডায়াবেটিক পেশেন্ট উইথ টিবি, ডায়াবেটিসও কমন, টিবিও কমন, ডায়াবেটিস মেলাইটিস পেশেন্টের যখন আমরা টিবির ওষুধ দিই, আপনারা জানেন যে রিফ্যাম্পিসিন একটা এনজাইম ইনডিউসার, আইসোনাইজের একটা এনজাইম ইনহিবিটর। ফলে যে সালফোনিলুরিয়া পাচ্ছে, আইদার তার ড্রাগ মেটাবলিজম বেড়ে যাবে, গড়ে ড্রাগের ইফেক্ট কমে যাবে, অথবা ড্রাগ মেটাবলিজম কমে গিয়ে ড্রাগের ইফেক্ট বেড়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া হবে। তাহলে এইসব ক্ষেত্রে বেস্ট হলো যাদের টিবি আছে, ডায়াবেটিস আছে, অ্যান্টি টিবি পাচ্ছে, তাদেরকে ইনসুলিন দেওয়া। এটা একটা সমস্যা। আচ্ছা, এছাড়া বাকি চেঞ্জগুলো আমরা একটু সাবস্ক্রিয়েন্টলি আলোচনা করব যে কখন আমরা কিভাবে আমরা কিডনি, এলডারলি কিডনি এবং লিভার কন্ডিশন আমরা দিব। আচ্ছা, এখন আসি একটু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে, ডোজিংটা আমাদের জানা ইম্পর্টেন্ট। গ্লিকাজাইড অ্যান্ড আর গ্লিমিপেরাইড অ্যান্ড গ্লিকাজাইড এমআর, এই তিনটা ড্রাগই মার্কেটে অ্যাভেলেবল এবং এই তিনটা সালফোনিলুরিয়া আমরা বেশি ইউজ করি। Again, reminding you, it's the third generation sulfonylurea. These are the more modern sulfonylureas. তাহলে গ্লিকাজাইড আমাদের 80 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়। আমরা ডোজ রেঞ্জ হলো 40 to up to 320. So maximum dose is 320 milligrams. 80 মিলিগ্রাম ট্যাবলেট আমরা অর্ধেক ট্যাবলেট দিয়ে শুরু করতে পারি। তার মানে যারা একটু সিকেডি পেশেন্ট, এলডারলি, যাদের এত বেশি ব্লাড সুগার এত হাই না, আমরা অল্প গ্লিকাজাইড দিয়ে শুরু করতে পারি এবং ম্যাক্সিমাম আমরা 320 মিলিগ্রাম পর্যন্ত যেতে পারি। আচ্ছা, গ্লিমিপেরাইড আমাদের 1, 2, 3, 4 মিলিগ্রাম ট্যাবলেট আছে, ম্যাক্সিমাম 8 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। ঠিক আছে, গ্লিকাজাইড আমরা দিনে একবার দিতে পারি, দিনে 2 বারও দিতে পারি। গ্লিমিপেরাইড সাধারণত আমরা দিনে একবার দিই, কিন্তু হাই ডোজে গেলে আমরা দিনে 2 বারও সেটা দিতে পারি। আচ্ছা, গ্লিকাজাইড এমআর, এক্সকিউজ মি, আমি একটু এটা আচ্ছা বন্ধ হয়ে যাবে একটু, সরি একটু রিং হচ্ছে ফোনে। গ্লিকাজাইড এমআর আছে হলো আপনার 30 এবং 40 মিলিগ্রাম ট্যাবলেট। ইট ইজ আ লং একটা, আমরা দেখলাম 24 আওয়ার্সের বেশি ডিউরেশন থাকে। সো এটা আমরা ওয়ান্স ডেইলি দিই, এটা দুইবার দিন আমরা ওয়ান্স ডেইলি দিই এবং এটা ম্যাক্সিমাম হলো 120 মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায়। আর গ্লিপিজাইড আমাদের 5 মিলিগ্রাম ট্যাবলেট পাওয়া যায়, আমরা অর্ধেক ট্যাবলেট অথবা 2টা ট্যাবলেট ম্যাক্সিমাম 10 মিলিগ্রাম আমরা দিতে পারি। আচ্ছা, এখানে দেখেন যে গ্লিকাজাইড, আমি একটু এই জিনিসটা একটু মিউট করে আসতেছি ফোনটা, এক সেকেন্ড।
আচ্ছা, এখন গ্লিকাজাইড, সরি, গ্লিকাজাইড যেটা দেখেন যে ডোজ ইকুইভ্যালেন্সি 80 মিলিগ্রাম গ্লিকাজাইড ইজ ইকুইভ্যালেন্ট টু 30 গ্লিকাজাইড এমআর। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট। তাহলে দেখেন গ্লিকাজাইড এমআর কিন্তু বেশ স্ট্রং, 30 মিলিগ্রামে 80 ইকুইভ্যালেন্ট, বেশ স্ট্রং। আচ্ছা, এখন এখানে যে কথাটা লিখেছি প্ল্যাটো ইফেক্ট এট হাফ ম্যাক্সিমাম ডোজ, এখানে যে কথাটা লিখেছি প্ল্যাটো ইফেক্ট এট হাফ মানে কি? এটা হলো সবসময় আমরা জানি একটা ড্রাগের ডোজ বাড়ালে তার ইফেক্ট বাড়বে, তার একটা লিনিয়ার রিলেশন। কিন্তু সালফানালিউরিয়া ব্যাপারটা হলো যখন ড্রাগের ডোজ বাড়ায় তখন সালফানালিউরিয়া একটা লেভেলে গিয়ে প্ল্যাটো হয়ে যায়, মানে সিলিং এফেক্ট হয়ে যায়। এটা হলো দ্য হাফ ম্যাক্সিমাম ডোজ। মানে যখন আপনি একটা মানুষকে গ্লিকাজাইড 160 দিচ্ছেন, গ্লিমিপিরাইড 4 মিলিগ্রাম দিচ্ছেন, এর বেশি যখন ডোজটা বাড়াবেন তখন কিন্তু ইফেক্টটা আর বাড়ে না। তার মানে আপনি কিন্তু আসলে ওই 160-র উপরে যখন আর কন্ট্রোল হচ্ছে না তখন কিন্তু আপনার ইউ হ্যাভ টু রিসর্ট টু আদার মিনস, আইদার ইউ অ্যাড অ্যানাদার ড্রাগ অর ইউ সুইচ টু ইনসুলিন। তখন কিন্তু আর সালফানালিউরের ডোজ এর বেশি বাড়ালে কিন্তু আপনার বেশি কার্যকরী হয় না। এটা মানে এটা প্ল্যাটো ইফেক্ট এট half maximum dose. Although there is a maximum dose, but actually half that maximum dose is your maximum effective dose. এখন সালফানালিউরিয়া কিভাবে কাজ করে দেখেন। সালফানালিউরিয়া নর্মাল একটা সেলের কি হয় আমাদের জানেন যে ডিপোলারাইজেশন হলে তখন ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল খুলে ক্যালসিয়াম এন্ট্রি হয়, তখন গ্র্যানিউলগুলার এক্সোসাইটোসিস হয়। এটা খুবই সিম্পল, আপনাদের সেকেন্ড ইয়ারের নলেজ থেকে এই জিনিসটা আমরা জানি। তো সালফানালিউরিয়া কি করে, সালফানালিউরিয়া রিসেপ্টর থাকে, SUR1 রিসেপ্টর, SUR2 রিসেপ্টর। SUR1 রিসেপ্টরটা থাকে বেটা সেলে and it is linked to the potassium ATP channel. সালফানালিউরিয়া যখন এই SUR1 রিসেপ্টরের সাথে বাইন্ড করে তখন পটাশিয়াম এটিপি চ্যানেলটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে সেলে ডিপোলারাইজেশন হয়। সেলে ডিপোলারাইজেশন হলে তখন ভোল্টেজ সেন্সিটিভ ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে যায়, ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়, তখন পেশেন্টের সেল থেকে এক্সোসাইটোসিস হয়ে ইনসুলিনটা বের হয়ে যায়। তার মানে কি হলো, এটা মানে হলো যে সালফানালিউরিয়া কাজের জন্য আমার সেলের ভিতরে ইনসুলিন লাগবে। উই মাস্ট নিড দি intact beta cells for action of sulfonylurea. আমার কতটুকু, মিনিমাম 30%। টাইপ 2 ডায়াবেটিস যখন ডায়াগনোসড হয় তখন 50% সেল কিন্তু নষ্ট হয়ে যায়, অ্যান্ড 8 to 10 years down the road কিন্তু বাকি সেলগুলো নষ্ট হয়ে যায়। সো আমাদের সালফানালিউরিয়া আর্লি ইন দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিসে কিন্তু বেশি, ইট উইল বি মোর এফেক্টিভ। যার লং স্ট্যান্ডিং ডায়াবেটিস, 10 বছর বেশি ডায়াবেটিস, তার কিন্তু আর বেটা সেল বেশি রিমেইনিং নাই, তাকে সালফানালিউরিয়া দিলে কিন্তু আমরা বেশি লাভ পাবো না। সো দিস শুড বি গিভেন আর্লি ইন দ্য কোর্স অফ দ্য ডিজিজ। এটা একটা সালফানালিউরিয়া বলতে পারেন একটা খারাপ দিক, যে এক্সিস্টিং বিটা সেলকে এক্সস্ট করে দেয়। And this is one bad effect. So all the sulfonylurea similar. তো আমাদের যে মেইন সমস্যাটা যেটা আমরা ফেস করেছিলাম, যে প্রবলেম উইথ ওয়েট গেইন, প্রবলেম উইথ হাইপোগ্লাইসেমিয়া, প্রবলেম উইথ দ্যাট কার্ডিওভাস্কুলার রিস্ক or কার্ডিওভাস্কুলার ইম্প্যাক্ট। তাহলে এখন আমরা আসি যে সালফানালিউরিয়া ওভার দ্য ইয়ার্স ডেভেলপ করছে যেন এই কমপ্লিকেশনগুলো কমাতে পারে। তাহলে দেখেন আগের যে সালফানালিউরিয়া গ্লিবেনক্লেমাইড, তারা SUR1 এবং 2 দুইটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে, দ্যাট ইজ নন স্পেসিফিক আর নন সিলেক্টিভ। SUR1টা থাকে হলো বিটা সেলে এবং SUR2টা থাকে কার্ডিয়াক এবং স্কেলেটাল মাসলে। তার মানে কার্ডিয়াক মাসলের উপরে যদি ইম্প্যাক্ট থাকে তাহলে তার কার্ডিয়াক একটা রিস্ক অথবা কার্ডিয়াক একটা সমস্যার কথা আমরা চিন্তা করতে পারি, যেহেতু কার্ডিয়াকের উপরে ওটার ইফেক্ট। আগেরগুলার রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়াস হয়। আচ্ছা, গ্লিমিপিরাইডের বৈশিষ্ট্য কি একটু আলাদা। এটা বাইন্ডস উইথ SUR1, দিস বাইন্ডস উইথ SUR1, SUR2-র সাথে বাইন্ড করে কিন্তু কার্ডিয়াক SUR2-র সাথে আর বাইন্ড করে না, তাই এটা কার্ডিয়াক নিউট্রাল, কার্ডিওভাস্কুলার সেফটি প্রোফাইল বেটার। আচ্ছা, যে সমস্ত সালফানালিউরিয়া মাইটোকন্ড্রিয়ার সালফানালিউরিয়া রিসেপ্টরের সাথে বাইন্ড করে তারা কি করে, একটা জিনিস আছে ইস্কিমিক প্রিকন্ডিশনিং, যেটা ভালো আমাদের হার্টের জন্য ভালো, সেই জিনিসটাকে প্রিভেন্ট করে দেয়। কিন্তু গ্লিমিপিরাইড দেখেন এই মাইটোকন্ড্রিয়াল সুর, মানে কার্ডিয়াক মায়োসাইটের যে মাইটোকন্ড্রিয়ার সুর রিসেপ্টর সেটার সাথে বাইন্ড করছে না, ফলে ইস্কিমিক প্রিকন্ডিশনিং কে ইম্পেয়ার করছে না, ইস্কিমিক প্রিকন্ডিশনিং প্রিজার্ভ থাকে, সেটা আমাদের হার্টের জন্য ভালো। সো ইন আ নাটশেল এটা গ্লিমিপিরাইড, ইট ইজ মোর প্যানক্রিয়াটিক সিলেক্টিভ, লেস কার্ডিয়াক সিলেক্টিভ, এবং এই রিসেপ্টর বাইন্ডিং অ্যাফিনিটিটাও কম বলে হাইপোগ্লাইসেমিয়াও কম হচ্ছে।
গ্লিকাজাইড শুধু সুর ওয়ানের সাথে বাইন্ড করে, এটা ওই সুর টুর কোনো সাথেই বাইন্ড করছে না, অনলি সুর ওয়ানের সাথে বাইন্ড করছে, মোর প্যানক্রিয়াটিক সিলেক্টিভ, তাই এটাও কার্ডিওভ্যাসকুলার প্রোফাইল ভালো, কার্ডিওভ্যাসকুলার নিউট্রালিটি ভালো, ইস্কেমিক প্রিকন্ডিশনিং প্রিজার্ভ করছে। এই বাইন্ডিংটা রিভার্সেবল। এবং আরেকটা রিসেপ্টর আছে ইপ্যাক-2 রিসেপ্টর, সেটা এই যে গ্লুকোজ ইনডিউসড ইনসুলিন এই যে ক্যালসিয়াম ইনডিউস ইনসুলিন এক্সোসাইটোসিস এটাকে আরো পোটেনশিয়েট করে দেয়, ঠিক আছে। তাহলে এটা গ্লিকাজাইডের নাই, এই গ্লিকাজাইড এই রিসেপ্টরকে সাথে কোনো ইন্টারাক্ট করে না, ফলে যে ইনসুলিন এক্সোসাইটোসিসটা কম হয়, একটু কম হয়, ফলে হাইপোগ্লাইসিমিয়া কম হয়, ঠিক আছে। আমরা আরেকটু ক্লিনিক্যালি এটা আসবো যে হোয়াট দিস অল মিনস এগেন। So glycoside কি করছে, ফেভারেবল ফ্যাক্টরস ফর গ্লিকাজাইড, লোয়ার রিস্ক অফ হাইপোগ্লাইসিমিয়া, কেন আমরা একটু আগে বললাম, বিকজ অফ হায়ার রিভার্সিবিলিটি অফ বাইন্ডিং টু সুর1, শুধু সুর1 কে বাইন্ড করে, এটার মোর রিভার্সিবল বাইন্ডিং, আরেকটা রিসেপ্টর ইপ্যাক-2 কে স্পেয়ার করে, দ্যাটস ওয়াই ইট হ্যাজ লেস হাইপোগ্লাইসিমিয়া। ইট ইজ কার্ডিওভ্যাসকুলার নিউট্রাল, কারণ শুধু সুর1 কে বাইন্ড করে, যেটা প্যানক্রিয়াসে থাকে, হার্টের কোনো সেলকে এফেক্ট করে না, লেস ওয়েট গেইন করছে, এবং ইট হ্যাজ সাম আদার বেনিফিটস, প্লিওট্রপিক ইফেক্ট, মাল্টিটিউড অফ সাম আদার বেনিফিটস আমাদের এক্সপেরিমেন্টাল স্টাডিতে পাওয়া গিয়েছে। So far, this is about the glycoside. We'll look at some studies and then we'll go for a sum up of what it actually all means. The studyগুলো আমি একটু তাড়াতাড়ি বলছি যে পেশেন্টের কিছু ইজি ডায়েট ট্রায়াল আছে, অনেকগুলো গ্লিকাজাইডের স্ট্রেংথ দেখেছে ওভার ডিফারেন্ট ranges of hemoglobin A1C and weight। এখানে দেখা গেছে সব রেঞ্জ, সব হিমোগ্লোবিন A1C গ্রুপ এবং সব ওবিসিটি গ্রুপের মধ্যে আমরা বেনিফিট, there was a beneficial effect, A1C কমিয়েছে, এবং যাদের A1C বেশি স্টার্টিং এ তাদের বেশি লাভ হয়েছে, যাদের বিএমআই বেশি ছিল তাদেরও বেশি হিমোগ্লোবিন A1C কমিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের বিএমআই 25 এর বেশি তাদের ওয়েট গেইন আবার ওয়েট লস করেছে। সো দ্যাট ওয়াজ আ সারপ্রাইজিং ফাইন্ডিং। আচ্ছা, আর তারপরে গ্লিকাজাইডকে কম্পেয়ার করেছে উইথ ওল্ডার সালফোনিলুরিয়া, সেখানে দেখা গিয়েছে যে গ্লিকাজাইড ইজ মোর ইফেক্টিভ দেন ওল্ডার সালফোনিলুরিয়া। দেখা গিয়েছে গ্লিকাজাইড লেস ওয়েট গেইন করতেছে দেন ওল্ডার সালফোনিলুরিয়া, এবং কার্ডিওভাস্কুলার আউটকাম ইজ বেটার ইন টার্মস অফ প্লেটলেট অ্যাগ্রিগেশন অ্যান্ড লিপিড প্রোফাইল, দ্যাট ইজ অলসো বেটার উইথ গ্লিকাজাইড কম্পেয়ার টু ওল্ড সালফোনিলুরিয়া লাইক গ্লিবেনক্লামাইড। তারপরে কম্পেয়ার করলো গ্লিকাজাইড ভার্সেস গ্লিমিপ্রোভাইড, টু ড্রাগস ও টু নিউ জেনারেশন আর টু মডার্ন সালফোনিলুরিয়াস। এখানে দেখা গেল দুইটা ড্রাগের সিমিলার ইফেক্টিভনেস, A1C রিডাকশন, ব্লাড সুগার রিডাকশনের সিমিলার ইফেক্টিভনেস, কিন্তু হাইপোগ্লাইসেমিয়া আবার গ্লিকাজাইডের কম, হাইপোগ্লাইসেমিয়া কিন্তু গ্লিকাজাইডের কম পাওয়া গিয়েছে, যেটা আমরা একটু আগে ব্যাখ্যা দিয়েছি কেন হাইপোগ্লাইসেমিয়া গ্লিকাজাইডের কম। আচ্ছা, নেটওয়ার্ক মেটা অ্যানালিসিস হলো যে মেটফর্মিনের সাথে আবার সব সালফোনিলুরিয়া যোগ করে দেখে গিয়েছে যে কোনটার হাইপোগ্লাইসেমিয়ার চান্স কম। এর মধ্যে দেখা গেছে আবার গ্লিকাজাইডই সবচেয়ে কম হাইপো করছে, তারপরে গ্লিমিপ্রোভাইড আর গ্লিবেনক্লামাইড যেগুলো ওল্ডার সেগুলোর মোর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে। সিমিলার রেজাল্ট হিয়ার। আচ্ছা, তাহলে এখন কি দাঁড়ালো? হোয়াট ইজ দ্য টেক হোম মেসেজ ফ্রম অল দিস স্টাডিজ? Sulfonylureas have a high efficacy and a low cost, but we are concerned with hypoglycemia, weight gain and cardiovascular safety. আচ্ছা, এখন আরেকটু সামনে আগায়, কনভেনশনাল সালফোনিলুরিয়া এই প্রবলেমগুলো বেশি ছিল, এখন মডার্ন সালফোনিলুরিয়া গ্লিমিপ্রোভাইড গ্লিকাজাইডে হাইপোগ্লাইসেমিয়া, ওয়েট গেইন কম, কার্ডিওভাস্কুলার সেফটিটা ভালো বেশি। সো বেটার এফিকাসি, লোয়ার রিস্ক অফ হাইপোগ্লাইসেমিয়া, লেস ওয়েট গেইন এন্ড হ্যাভ কার্ডিওভাস্কুলার নিউট্রালিটি। আচ্ছা, মডার্ন সালফোনিলুরিয়ার মধ্যে যদি এখন হেড টু হেড কম্পারিজন করেছে তখন দেখা গিয়েছে গ্লিকাজাইডটা হাইপোগ্লাইসেমিয়া কম করছে, আর গ্লিমিপ্রোভাইডটা ওয়েট গেইন কম করছে, কার্ডিওভাস্কুলার নিউট্রালিটিটা ভালো বেশি, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য ইন আ নাটশেল দ্য টেক হোম মেসেজ রিগার্ডিং দ্য নিউ সালফোনিলুরিয়াস। এখন আমরা কখন কিভাবে সেটা ইউজ করব? তো আমাদের একটা ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান একটা ইন্টারন্যাশনাল টাস্ক ফোর্সে ইন্ডিয়ান জার্নাল অফ এন্ডোক্রাইনোলজি অফ মেটাবলিজম পাবলিকেশন হয়েছে আমাদের এই রিজনের জন্য একটা গাইডলাইন ফর লো রিসোর্স সেটিং, ইজ ভেরি ইউজফুল। এখানে বলেছে যে মডার্ন সালফোনিলুরিয়াস are good options, are effective and safe second line agents in patients who have not achieved pre-decided glycemic targets with metformin monotherapy, and modern sulfonylureas are effective as safe as initial therapy if used in combination with lifestyle modification and metformin in patients with a baseline glycated hemoglobin A1C of 7.5% or more.
And sulfonylureas may be considered for use in combination with all classes of oral anti-diabetic drugs except glinides. What this means is that if you remember our algorithm, lifestyle, metformin, therefore low resource setting যদি অন্য ড্রাগগুলো এফোর্ড করতে না পারে, সালফোনিলুরিয়া ইজ a efficacious drug এবং সালফোনিলুরিয়া আমাদের গ্লাইসেমিক টার্গেট যদি মেইনটেইন না হয় 7 আর 7.5 এর উপরে থাকে, তখন কিন্তু আমরা সালফোনিলুরিয়া আমরা অ্যাড করতে পারবো অ্যাজ ইনিশিয়াল থেরাপি ইন দ্য ট্রিটমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটিস। এবং এটা অন্যান্য সমস্ত কম্বিনেশনের সাথে ইউজ করা যায়, ইনক্লুডিং ইনসুলিন। শুধু মেগলিটেনাইডস মানে যে উইকলি রিপাগ্লিনাইড, নেটিগ্লিনাইড তাদের সাথে ইউজ করব না, বিকজ দে আর দ্য সিমিলার গ্রুপ অফ ড্রাগস। সেকেন্ড আমরা আসি ইন স্পেশাল সিচুয়েশনস। স্পেশাল সিচুয়েশনস একটা হলো যে এলডারলি পেশেন্টস এর স্পেশাল। এলডারলি পেশেন্টসে হাইপোগ্লাইসিমিয়ার ভয়টা বেশি, তারপরও আমরা সালফোনিলুরিয়া ইউজ করতে পারবো। মডার্ন সালফোনিলুরিয়া যাদের হাইপোগ্লাইসিমিয়া ইনসিডেন্স কম, যেমন গ্লিকাজাইড, ঠিক আছে, আমরা অল্প ডোজ, ফর এক্সাম্পল গ্লিকাজাইড 40 মিলিগ্রাম দিয়ে যদি আমাদের প্রয়োজন হয় আমরা এলডারলি পেশেন্ট আমরা ইউজ করতে পারবো। আচ্ছা, সেকেন্ড হলো আমাদের স্পেশাল কিছু ইউজ আছে, এটা আমরা বেশ সচরাচর করি না, আমরা অ্যাডাল্ট এন্ডোক্রাইনোলজিস্ট। নিওনেটাল ডায়াবেটিস, যেখানে পটাশিয়াম চ্যানেলের সমস্যা, মোডি3 যারা সালফোনিলুরিয়া সেন্সিটিভ, সেখানেও গ্লিবেনক্লোমাইড ইউজ করা যায়। অ্যাডোলেসেন্টের রিজাল্টস আর লিমিটিং, অ্যাডোলেসেন্টে আমরা কম ইউজ করি। প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন ইউ শুড অ্যাভয়েড। কিছু ট্রায়ালস আছে যেখানে গ্লিবেনক্লোমাইডকে ইউজ করেছে প্রেগনেন্সিতে, বাট ইট ইজ নট FDA recommended and we should not use. There are safer options like insulin, right? So it is not recommended in pregnancy and lactation. এখন আসি with and comorbid situations. Okay, so what about in heart disease, kidney disease, liver disease? Again, it can be used in heart disease. There was a problem of increased CVD risk, but that is not so for the modern sulfonylurea. The modern sulfonylurea কিন্তু cardiovascular risk বাড়াচ্ছে না. They are safe to use in patients with diabetes and heart disease. একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই ড্রাগগুলো যে আবার সে হাইপোগ্লাইসেমিয়া করলে, হাইপোগ্লাইসেমিয়া হলো that can precipitate an MI, that can precipitate a stroke. তাহলে হাইপোগ্লাইসেমিয়া অ্যাভয়েড করতে হবে। সো জুডিশিয়াস ইউজ অফ সালফোনিলুরিয়াস, আপনি ইউ গো স্লো, আপনি অল্প ডোজ দেন, আস্তে আস্তে আপনি ডোজ বাড়ান। আচ্ছা, এবার মডার্ন গুলা দেন যেগুলো হাইপোগ্লাইসেমিয়া কম হয়। আচ্ছা, মাইল্ড টু মডারেট সিকেডিতে আমরা ইউজ করি। সিভিয়ার সিকেডি, সিভিয়ার হিপ্যাটিক ইম্পেয়ারমেন্টে কোনো ওরাল ড্রাগ ইউজ করা উচিত না। ইনসুলিন ইজ দ্য ট্রিটমেন্ট অফ অপশন, ট্রিটমেন্ট চয়েস। মাইল্ড টু মডারেট সিকেডিতে উই ক্যান স্টিল ইউজ সালফোনিলুরিয়া। কোনগুলো, যেগুলো আমরা বলেছিলাম যে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট হয়, লিভারে মেটাবোলাইজড হয়ে ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট হয়, এটা কিডনিতে স্টোর আপ হলেও সমস্যা নাই, হাইপোগ্লাইসেমিয়া করবে না, যেমন গ্লিপেজাইড, গ্লিমিপিরাইড অ্যান্ড গ্লিকাজাইড। ঠিক আছে, এবং এই তিনটার মধ্যে যারা শর্ট অ্যাক্টিং, যেমন গ্লিপিজাইড, just normal glycoside, those are preferred, or glimepiride you can also give, those are preferred. আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যাদের সিকেডি আছে তাদের কিন্তু আবার কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি। তাহলে কার্ডিওভাস্কুলার ফ্রেন্ডলি যেগুলো বেশি গ্লিমিপিরাইড, সেগুলোও কিন্তু আমরা সিকেডিতে চুজ করতে পারি। তো অনেক ফ্যাক্টর আমাদের চিন্তা ভাবনা করে আমাদের প্রেসক্রাইব করতে হবে। হেপাটিক ইম্পেয়ারমেন্ট, अगेन রিডিউস ডোজ উই ক্যান ইউজ দিস ড্রাগস, কিন্তু একটু সতর্ক হতে হবে, কারণ পেশেন্ট যেহেতু লিভারে মেটাবোলাইজড হয়, তাই যদি হেপাটিক ইম্পেয়ারমেন্ট থাকে এই সমস্ত ড্রাগ দিলে চান্সেস অফ হাইপোগ্লাইসেমিয়া উইল বি মোর, বিকজ দ্য ড্রাগ উইল বি মোর পোটেন্ট, ইট ওয়ন্ট বি মেটাবোলাইজড প্রপারলি। তাহলে এই ক্ষেত্রে আমরা ডোজ কমায় লঙ্গার ইন্টারভাল দিয়ে আমরা চেষ্টা করতে পারি। তারপর এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো ইনসুলিন ইজ দ্য সেফার অপশন। আচ্ছা, এখানে বলছে যে কম্বাইনিং ইনস্টেড অফ গিভিং সালফোনিলুরিয়া, কম্পারিজন টু আদার ওরাল অ্যান্টিডায়াবেটিক মেডিকেশন। তো পাইগ্লুটাজনের তুলনায় সালফোনিলুরিয়া ইফেক্টিভ বেশি, এটা যদি এফেক্টিভ, কিন্তু ওয়েট গেইনটা বেশি করে সালফোনিলুরিয়া। DPP-4 হলো নট দ্যাট ইফেক্টিভ, SGLT2 ইনহিবিটর মোটামুটি সিমিলারলি ইফেক্টিভ। তাহলে in summary, there are new anti-diabetics therapies you have seen which are very good. They not only lower blood glucose but also reduce our cardiovascular risk in CKD. Into these are the main limitation is cost. Main limitation is availability. The resource poor setting er jonno amader sulfonylurea, metformin, thiazolidinedione, these all drugs, effective drugs, can be used. এর মধ্যে মডার্ন সালফোনিলুরিয়া ইফেক্ট, they are more efficacious. তার আগে যে কমপ্লিকেশন গুলো, যে ওয়েট গেইন কম করে, হাইপোগ্লাইসেমিয়া হবে এরকম না যে হবে না, হবে, কিন্তু আগে এগুলো কম হবে, আগের তুলনায় কম হবে, কার্ডিওভাস্কুলার নিউট্রালিটিও থাকবে। আচ্ছা, এখন সালফোনিলুরিয়াস তাহলে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট হিসেবে আমরা দিতে পারি লো কস্ট সেটিং এ আফটার লাইফস্টাইল এন্ড মেটফরমিন, যদি A1C টার্গেটে না থাকে আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট হিসেবে দিতে পারি। এলডারলি পেশেন্টদেরও দিতে পারি, আমরা মাইল্ড টু মডারেট কিডনি ফেলিয়ার দিতে পারি, কিন্তু আমরা প্রেগনেন্সিতে দিব না, অ্যাডোলেসেন্টে দিব না। তো দিস ইজ আই থিঙ্ক ইন আ নাটশেল অ্যাবাউট দ্য ইউজ অফ সালফোনিলুরিয়াস, and I would like
to finish my presentation by saying thank you and also thanking the audience for listening. It's quite late and you're still listening patiently. Also, my colleagues who are listening patiently, and Sun Pharmaceuticals for arranging this nice session. Thank you. And over to you, Dr. Yasmin. থ্যাংক ইউ ডক্টর তাহানিয়া ম্যাডাম, ভেরি নাইস প্রেজেন্টেশন। তাহানিয়া আপা খুব সুন্দর করে বাংলায় আমার মনে হয় আমাদের অডিয়েন্সদের জন্য খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে। তারপরে যখন ডায়াবেটিস বিষয়টা সামনে আসে তখন আমরা এত অ্যালগোরিদম, এত স্টেপস, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের দেখেছি আমি জুনিয়র ডক্টরসরা আসলে পাজল হয়ে যান যে কিভাবে শুরু করব, কি করব, অনেক সময় হয়। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে ডায়াগনোসিস। আপা আপনি শুরু করেছিলেন ডায়াগনোসিস দিয়ে, আমি আরেকবার একটু ব্যাক করতে চাই। এমন হয় মাঝে মাঝে আমাদের ডক্টররা ফেস করেন যে তাদের আউটডোরে হয়তো অন্য স্পেশালিটির কেউ সুগারটা একটু দেখতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে রোগীটা হয়তো ফাস্টিং স্টেটে নেই, কিন্তু সে জানতে চাচ্ছেন যে তার জন্য আসলে ডায়াবেটিসটা আছে কিনা, রোগীর দেখা দরকার কিনা, সেক্ষেত্রে তার জন্য অ্যাপ্রোচ কি হওয়া উচিত? আচ্ছা, তাহলে এখানে হলো अगेन পেশেন্ট সেন্টার্ড অ্যাপ্রোচ, প্র্যাকটিক্যাল পারপাস। তো রোগীরা যদি এরকম হয় যে তার আর সময় নাই, এখনই তা জানতে হবে যে চলে যাবে, আমাদের কমনলি যেটা হয় তখন আপনি একটা র্যান্ডম ব্লাড সুগার করতে পারেন এবং একটা যদি সম্ভব হয় হিমোগ্লোবিন A1C করতে পারেন, যদি রিপোর্ট পরে আসবে। তো র্যান্ডম সুগার করে যদি দেখেন যে অনেক খায় তখন তার ডায়াগনস্টিক ডিলেমা আর থাকে না, ঠিক আছে। তো আইডিয়ালি এটা হলো প্র্যাকটিক্যাল পারপাস, কিন্তু আইডিয়ালি যদি তার সময় থাকে, তার সব মানে অ্যাভেলেবিলিটি থাকে, দেন আইডিয়ালি উই শুড গো ফর দ্য OGTT এন্ড হিমোগ্লোবিন A1C। থ্যাংক ইউ আপা। মাঝে মাঝে যেটা হয়ে থাকে আমি দেখি যে অনেকে ডায়াবেটিস আছে, আমাদের হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে ডায়াবেটিস আগে থেকে আছে কিনা সেটা জানা। অনেকে যেটা করেন যে আগে আপনি ওজিটিটি করতে দিয়ে ফেলে, ফাস্টিং টু আর আফটার গ্লুকোজ। তো সেক্ষেত্রে আমাদের জুনিয়র ডক্টরদের জন্য যেটা বলার থাকে যে স্পেশালি পেশেন্টের হিস্ট্রিটা নিতে হবে, যদি সে একবার ক্যাটাগরাইজ হয়েই থাকে যে ডায়াবেটিস হিসেবে, তাহলে আবার যেন আমরা ওজিটিটা না করি, সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে। তথ্য বলেছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি প্রায় দেখি যে এটা হয়ে যায়, আবার কেন যেন একটা গ্লুকোজ লোড করে চলে আসে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয়। তো আমার মনে হয় আমরা আজকে একটু আগাই, সেটা হচ্ছে যে রিগার্ডিং HbA1c আমি একটু স্টেপ বাই আসি। অনেকে আমরা ফ্রিকোয়েন্টলি HbA1cর সাথে লটস অফ টেস্ট দিয়ে থাকি, স্পেশালি আমাদের গাইডলাইন গুলো কিন্তু একটার পর একটা স্টেপ ওয়াইজ যেতে বলেছে এবং ডিউরেশন আছে। আসলে আপনি কি একটু শর্টলি বলবেন যে আমাদের ডক্টররা তারা যখন ডে টু ডে প্র্যাকটিস করে কম খরচে, মানে খুব সহজে রোগীদের জন্য কি কি টেস্ট করলে ইয়ারলি তাদের সুবিধা হয়? কারণ কি রোগীরা অনেক সময় এসে বলেন তারা পাজল হয়ে যাচ্ছেন, এত টাকা দিয়ে টেস্ট করতে পারছেন না। সো প্র্যাকটিক্যাল ওয়েতে আমরা যদি একটু কয়দিন পর পর কোন জিনিসগুলো না দেখলেই নয় সেই সম্পর্কে যদি একটু বলতেন। বেসলাইন আমরা হিমোগ্লোবিন A1C যখন একবার ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে গেল, বেসলাইন হিমোগ্লোবিন A1C, ফাস্টিং লিপিড প্রোফাইল, ক্রিয়েটিনিন, ALT, ইউরিন ACR, যদি বয়স্ক হয় একটা ইসিজি, ঠিক আছে, দ্যাটস ইট। আর যদি যে বললাম যদি কোনো ডায়াবেটিক্স পায় অথবা এসি ইনহিবিটর পায় তখন একটা ইউরিক অ্যাসিড ইলেকট্রোলাইটস করা উচিত, আমরা কমনলি ওটা একটু ওভারলুক করি। এটা হলো বেসলাইন। এরপরে যদি পেশেন্টের সব ভালো থাকে, কন্ট্রোল থাকে, তাহলে এই টেস্টগুলোই আমরা 6 মাস পর পর করলেই হবে। কিন্তু যদি পেশেন্টের কোনোটায় কোনো সমস্যা থাকে, যে টেস্টের সমস্যা সেটা 3 মাস পর পর করলে হবে। A1C, লিপিড প্রোফাইল, ALT, যেটা সমস্যা সেটা আমরা 3 মাস পর করি, সবগুলো 3 মাস পর করার দরকার নেই। থ্যাংক ইউ, খুব সুন্দর করে বলেছেন। কারণ আসলে আমাদের রোগীদের কিন্তু ট্রিটমেন্ট কস্টের পাশাপাশি ডায়াগনস্টিক টেস্টে অনেকটা কস্ট চলে আসে, যে কারণে রোগীরা ফলো আপ থেকে লস্ট হয়ে যায় এবং এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হয়ে দাঁড়ায়। আজকে আমাদের মধ্যে আছেন আমাদের অনারেবল প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার। স্যারের কাছে আমরা কিছু মতবাদ আসলে শুনবো, স্যার সবসময় খুব ভালো করে বলে থাকেন। তো আমি স্যারের কাছ থেকে যেটা আজকে শুরুতেই জানতে চাইবো সেটা হচ্ছে ডায়াবেটিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা তো জানি লাইফস্টাইল মডিফিকেশনসটা করবই, কিন্তু যখন অনেকগুলো ঔষধ সামনে কোনটা শুরু করব অনেক সময় আমাদের ডাক্তাররা পাজল হয়ে যান, সেক্ষেত্রে যদি একটু শর্টলি বলতেন স্যার। প্রশ্নটা একটু আরেকবার ইয়াসমিন। হ্যাঁ জি স্যার, রিঞ্জু স্যার। স্যার আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টে তো অনেক অ্যান্টি ডায়াবেটিক মেডিসিন আছে, আপনি যদি একটু শর্টলি বলতেন যে প্রথমেই সে তার চেম্বার প্র্যাকটিসে কিভাবে শুরু করবে, কোন ওষুধটা দিলে তার জন্য বেটার হয় আসলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে সবকিছুর একটা ব্যাকবোন থাকে, তাই না? চিকিৎসার একটা ব্যাকবোন থাকে। তো ডায়াবেটিস চিকিৎসার ব্যাকবোন যেটাকে আমরা বলে থাকি মেটফরমিন, এটা ছাড়া আসলে দেখবেন যে কোনো চিকিৎসাই কমপ্লিট হয় না, কোনো চিকিৎসাই ইফেক্টিভ হয় না, কোনো চিকিৎসায় কমপ্লিট হয় না, কোনো চিকিৎসায় ইফেক্টিভ হয় না। এবং কোনো কারণে যদি মেটফরমিন বাদ পড়ে যায় তাহলে দেখা যায় অন্য অ্যান্টি ডায়াবেটিক ওষুধের পরিমাণ, স্ট্রেংথ
এগুলো অনেক অনেক 2 গুণ 3 গুণ 5 গুণ অনেক সময় বাড়ানো লাগে। তো মেটফর্মিন হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকবোন ট্রিটমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট বলতে যেটা আমরা বুঝি। তো মেটফর্মিন দিয়েই শুরু করা উচিত। এবং মেটফর্মিন যদি কেউ টলারেট করতে পারে তাহলে আপনি ভালো ডোজে তাকে মেটফর্মিন দিবেন, এবং কেউ যদি টলারেট না করতে পারে সেক্ষেত্রে আপনি সেকেন্ড লাইন ড্রাগ হিসাবে অন্যান্য যে কোনো ওষুধ আপনি অ্যাড করতে পারেন। যেমন কারো যদি কার্ডিয়াক প্রবলেম থাকে সেক্ষেত্রে কিছু কম্পেলিং ইন্ডিকেশনস আছে, যে SGLT2 ইনহিবিটর, GLP রিসেপ্টর অ্যাগনিস্ট। আর কার্ডিয়াক প্রবলেম যদি কারো না থাকে তাহলে যে কোনো মেডিসিন এরপরে আপনি অ্যাড করতে পারে, এবং এই মেডিসিনগুলো বেসিক্যালি সালফোনাইলুরিয়া হতে পারে, DPP4 ইনহিবিটরস হতে পারে। তো আমি মনে করি যে পেশেন্টের ফাইন্যান্সিয়াল অবস্থা প্লাস হচ্ছে তার রেনাল ফাংশন সবকিছু মিলে আমাদের ডিসিশন নিতে হবে। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। যদি কোনো কারণে মানে এটা মিস হয়ে যায় তাহলে কিন্তু সবই মিস হয়ে যাবে। আসলে অনেক অনেক ওষুধ অ্যাড অন হতে থাকবে এবং আলটিমেটলি কস্ট অনেক বেড়ে যাবে। সেক্ষেত্রে সবার আগে মেডিসিন দেওয়ার আগে আমাদেরকে বলতে হবে যে লাইফস্টাইল মডিফিকেশন করা, হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল করা, এবং যেটাকে আমরা বলি যে সঠিক মাত্রায় ঘুমানো, ইত্যাদি ইত্যাদি করা। আর মেডিকেশন যদি এমন কিছু থাকে যেগুলো আমাদের সুগার বাড়াচ্ছে, যেমন হচ্ছে অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক ড্রাগ, স্টেরয়েড, বিটা ব্লকার্স, এগুলো আমাদের খুব কেয়ারফুলি ইউজ করতে হবে। এবং রেগুলার বাসায় যে মনিটরিং করা, এটাও একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা আমরা অনেক সময় ভুল করে ফেলি, যে গ্লুকোমিটারেও মনিটর করার জন্য আমার পেশেন্টকে পার্সু করি না। এবং আমরা দেখেছি যে যারা যত বেশিবার সুগার মাপে তাদের ডায়াবেটিস তত ভালো কন্ট্রোল থাকে। অটো ফিডব্যাক বলি আমরা এটাকে। যখন পেশেন্ট সুগার মাপতে থাকে ওর মধ্যে আসতে থাকে, হ্যাঁ আমার মনে হয় আমটা খাওয়া ঠিক হলো না, আমার মনে হয় এই কাজটা করা ঠিক হলো না, আচ্ছা দাওয়াতে গেলাম শেষ পর্যন্ত কেন আমি মিষ্টিটা খেলাম, বাসায় সুগার মেপেই দেখে 25। সুতরাং তারপর দিন থেকে তার অটো সাজেশন আসবে, তার মনে হয় এটা করা ঠিক হয় না। এবং আলটিমেটলি দেখা যাবে যে যতবার ডায়াবেটিস মাপবে তার ডায়াবেটিস কন্ট্রোল তত ভালো হবে। এটাই হচ্ছে টেকনিক। তারপর আমি সামারাইজ করি যে লাইফস্টাইল মডিফিকেশন, হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি, পাশাপাশি মেটফর্মিন, তারপর হচ্ছে রেগুলার ব্লাড গ্লুকোজ মাপা। যদি মেটফর্মিনকে টলারেট করতে না পারে তাহলে অন্যান্য অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ স্টেপ ওয়াইজ আমরা অ্যাড করতে পারি। অনেক অনেক ধন্যবাদ ইয়াসমিন আমাকে আহ্বান জানানোর জন্য, এবং তাহানিয়ার প্রেজেন্টেশন অত্যন্ত ভালো হয়েছে, এবং আমি মনে করি যে আমাদের যারা শুনছেন সবাই অনেক উপকৃত হয়েছেন। অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আপনাকে ছাড়ছি, কিন্তু আবার আপনার কাছে চলে আসবো স্যার কিছুক্ষণের মধ্যে। এখন আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আছেন প্রফেসর মোহাম্মদ ফিরোজ আমিন স্যার। স্যারের কাছে যাব, যে কথাটা আমাদের ইন্দ্রজিৎ স্যার বারবার বলছিলেন মেটফর্মিন বিষয়ের কথা। তো মেটফর্মিন আমি মনে করি যে ডায়াবেটিস ম্যানেজার, শুধু আমি না, গাইডলাইন গুলো মনে করে যে প্রাইম কনসার্ন, এবং সব দিক থেকেই আসলে মেটফর্মিনকে শুরু করার কথা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ডক্টরদের মধ্যে একটা কাজ করে যে মেটফর্মিন শুরু করলে বাজারে তো ইয়ার প্রিপারেশন বা এক্সার নামে আছে, তারা আমার কাছে কোশ্চেন পাঠিয়েছেন যে আসলে কোনটা ইউজ করলে ভালো হয়, কিংবা মেটফর্মিনকে কখন আমরা ডিসকন্টিনিউ করবে বলে মনে করি। অনেকেই দেখা যায় ক্রিয়েটিনিন একটু বেশি পেয়ে সঙ্গে সঙ্গে মেটফর্মিনকে বাদ দিয়ে দিচ্ছেন। আসলে কি এটা ঠিক হচ্ছে কিনা, এ ব্যাপারে যদি একটু বলতেন ফিরোজ আমিন স্যারকে রিকোয়েস্ট করবো। থ্যাংক ইউ ডক্টর ইয়াসমিন। প্রথমে ধন্যবাদ জানাই সানফার্মাকে এই অনুষ্ঠানটা করার জন্য, এবং ফর এক্সেলেন্ট মডারেশন ইয়াসমিন, and also Tanya, the very informative presentation. I have really enjoyed Tanya's presentation, and Dr. Indrajit, thank you very much. কোশ্চেনটা আসলে খুবই ভ্যালিড কোশ্চেন, বিকজ আমরা যখন মেটফর্মিন শুরু করি এবং আমরা যখন বলি যে মেটফর্মিন আপনাকে দেওয়া হয়েছে শুধু যে আপনাকে ডায়াবেটিস কমাবে তা না, এর আরেকটা যেটা ফাংশন আছে সেটা হচ্ছে যে আপনাকে হার্ট ডিজিজের চান্সটা একটু কমাবে। আপনি যদি ফিমেল হয়ে থাকেন তার ব্রেস্ট ক্যান্সারের চান্স কমাবে, কোলোনিক ক্যান্সারের চান্স কমাবে। সুতরাং মেটফর্মিনের এত বিরাট রোল আছে, যেটা আমরা পেশেন্টকে যখন শুরু করি তখন এই কথাগুলি বেশিরভাগ ক্ষেত্রে যখন পেশেন্টরা নেগেটিভ একটা অ্যাটিটিউড শো করে আমরা এগুলো বুঝিয়ে বলি। প্রবলেম হয় যখন মেটফর্মিন হয়তো কোনো একটা পেশেন্ট যখন কারোর সাথে ডিসকাস করলো বা কোনো একটা ফার্মেসি থেকে গেল, তখন তারা হয়তো তাদের একটা রং ইনফরমেশন দেয় যে এই ওষুধটাতে দেওয়ার পর আপনার কিডনি খারাপ হয়ে যাবে, আপনি এই ওষুধটা বন্ধ করে দেন। তো তখন তাদেরকে আমি যখন এই পেশেন্টগুলো যখন আবার আমার কাছে আসে, এসে বলে যে স্যার আপনি যে ওষুধটা দিলেন এটাতে কিডনি খারাপ হয়ে যাবে, তা আমি তো ওষুধটা বন্ধ করে দিই। তখন আমি তাদেরকে এই কথাগুলো বলছি, দেখেন আপনার ফ্যামিলিতে করে কিডনি রোগী আছে? হ্যাঁ আছে, 2-1 জন আছে।
আচ্ছা, ওদেরকে কিন্তু পানি খেতে নিষেধ করা হয়েছিল, কম বলা হয়েছিল, এটা ঠিক? আচ্ছা হ্যাঁ, একটা ওদের পা ফুলে যে পানি কম খেতে নিষেধ করে, তার মানে কি পানি খেলে কিডনি খারাপ হয়? আচ্ছা, আপনাকে তো প্রোটিন খেতে একটু রেস্ট্রিকশন করা হয়েছে, তার মানে কি প্রোটিন খেলে কিডনি খারাপ হয়? আসলে তা না। আসলে যেটা হয় যে যখন কারো কিডনির সমস্যা ডেভেলপ করে, তখন আমরা সব ওষুধে কিছু মডিফাই করি। এর ভিতরে আপনি যে ওষুধটার কথা বলছেন সেটাও আমরা মডিফাই করি। মেটফর্মিন আমাকে কিডনি খারাপ করে না। আর ক্রিয়েটিনিন দেখো, আমরা আজকাল কিডনি মেটফর্মিন ডোজ অ্যাডজাস্ট করি না। ইজিএফআর 30 পর্যন্ত বলা হয়েছে, এবং কোনো কোনো স্টাডিতে ইভেন এএনএস এর এনএডিজের পেশেন্টদেরও মেটফর্মিনের দেওয়ার কথা বলা হয়েছে, বিকজ যখন ডায়ালিসিসে থাকে তারা দেখা যায় যে কার্ডিওভাস্কুলার ডিজিজে মারা যায়। সো মেটফর্মিনের এত ভালো রোল আছে, পেশেন্টকে যখন আমরা এটা বুঝিয়ে বলি তখন দে ক্যান আন্ডারস্ট্যান্ড, তখন তারা বুঝে না আসলে তারা রং ইনফরমেশনটা পেয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমাদের তো মেটফর্মিন অনেক রকম প্রিপারেশন আছে, এক্সটেন্ডেড রিলিজ আছে, 500 আছে, 850 আছে। প্রথম কথা হচ্ছে যে মেটফর্মিনটা আমরা কেন দিই এটা একটু বুঝতে হবে। মেটফর্মিনটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমায়। এটা খুব বেশি পোস্ট প্যান্ডিয়াল ব্লাড সুগার লেভেল কমায় না, হয়তো 14 ছিল, 13-12 ম্যাক্সিমাম, কিন্তু 14কে সে কখনো 6 আনবে না। এবং ম্যাক্সিমাম তার কাজটা হচ্ছে হ্যাপাটিক গ্লুকোজ আউটপুট কমানো। হ্যাপাটিক গ্লুকোজ আউটপুট আপনারা জানেন যে যত বেশি হ্যাপাটিক গ্লুকোজ হবে আমার ফাস্টিং তত বেশি হবে, অর্থাৎ আমার বেজাল আউটপুটটা তত বেশি হবে, অর্থাৎ আমার বিফোর লাঞ্চ বেশি হবে, আমার বিফোর ডিনার বেশি হবে। এখন মেটফর্মিন আমরা এক্সটেন্ডেড রিলিজে প্রেফার করি একটা কারণে, যে মেটফর্মিন দিলে কারো জিআইটি আপসেট ডেভেলপ করে। পার্সোনালি যখন কারো জিআইটি আপসেট থাকে না, আমি যখন এক্সটেন্ডেড রিলিজ যখন ইউজ করি, তখন আমি যদি দেখি তার ফাস্টিং লেভেলটা বেশি আছে, তখন আমি অনেক সময় তাকে এক্সটেন্ড রিলিজটা কভার করি, যাতে আমার হ্যাপাটিক গ্লুকোজ আউটপুটটা কভার হয়। একইভাবে আমি যখন পেশেন্টের দেখি বিফোর, যেহেতু মেটফর্মিন শর্ট অ্যাক্টিংটা আবার 8 ঘন্টার বেশি কাজ করে না, সো আমি যদি সকালবেলা মেটফর্মিন দিয়ে রাখি, তাহলে সেটা কখনই আমার দুপুর এবং রাতে ওই যে হ্যাপাটিক গ্লুকোজ আউটপুট কমায় সেটাকে সে এফেক্ট করবে না। তাহলে আইদার আমাকে বিডি ডোজে এক্সটেন্ড রিলিজ দিতে হবে, অথবা মেটফর্মিন আমাকে থ্রাইস ডেলি দিতে হবে। তার মানে আমাকে বুঝতে হবে যে আমি পেশেন্টটিকে যে আমি মেটফর্মিনটা দিচ্ছি কেন দিচ্ছি। বা আমি যদি, যেটা সবসময় আমরা সবসময় জোর দিই, যে হোম ব্লাড গ্লুকোজ মনিটরিং, এবং সেটা যেমন ফাস্টিং দেখতে বলি, আফটার ব্রেকফাস্ট দেখতে বলি, বিফোর লাঞ্চটা দেখতে বলি। এখন কেউ যদি 11টার সময় খাবার খায় তার বিফোর লাঞ্চটা বেশি হবে, আবার আফটার লাঞ্চটা দেখতে বলি। আবার কেউ যদি বিকেলে নাস্তা বেশি খায় তার বিফোর ডিনার বেশি হবে, আফটার ডিনারটা দেখতে বলি, রাতে শোয়ার আগে 11টা বাজে ব্লাড সুগারটা দেখতে বলি। তাহলে এই পুরো প্যারামিটারটা যখন দেখি, আমরা চেষ্টা করি, বেসিক্যালি আমি চেষ্টা করি মেটফর্মিনকে আমি আমার পেশেন্টে কোথায় ফিট করব। তারকে বিফোর লাঞ্চ বিফোর ডিনার প্রবলেম, তাহলে আমি সেভাবে ফিট করি। তার ফাস্টিং এর প্রবলেম, সেখানে ফিট করি। তাহলে এটা আসলে একজন ডায়াবেটোলজিস্ট এন্ডোক্রাইনোলজিস্টদের উচিত যে আসলে কোন একটা ড্রাগ শুরু করা ওয়েতে একটু চেক করা উচিত আমরা কখন পেশেন্টটাকে দিলে সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। আমি মনে হয় বুঝতে পারছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আসলে খুবই ইম্পর্টেন্ট কথা বলছিলেন মেটফর্মিন নিয়ে। যেটা হয় প্রায় সময় আমাদের রোগীরা বলে কিডনি নষ্ট করার ওষুধ দিয়ে দিয়েছি, আসলে ডায়াবেটিস ইটসেলফই করতে পারে আপনার জন্য সে প্রবলেম, ওষুধ করবে না, সেই কথাটাই আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আরেকটা, এবার আসি তাহানিয়া ম্যাডামের কাছে। আমরা সালফোন ইউরিয়া নিয়ে আজকে শুনছিলাম আপনার কাছে। তো অনেক সময় যেটা হয় সালফোনের ইউরিয়ার ক্ষেত্রে, বিশেষ করে যেটা আমাদের গ্লিক্লাজাইড গুলো মডিফাইড রিলিজ প্রিপারেশন, অনেক সময় দেখা যায় অনেকে টুয়াইস ডেইলি ইউজ করতে, সকালে একটা ডোজ রাতেও একটা ডোজ দিয়ে দিচ্ছেন। আসলে সেক্ষেত্রে আপনার অভিমত কি, আমাদের কি করা উচিত? যেহেতু এটার অ্যাকশনটা 24 আওয়ার পর্যন্ত কাজ করে, সেটা কি আমাদের দুবেলা ইউজ করা উচিত নাকি শুধু মর্নিং ডোজ? আমরা একটু আগে আমরা দেখিয়েছি যে স্লাইডে, যে মডিফাইড রিলিজ ট্যাবলেটের গুলার ডিউরেশন অফ অ্যাকশনটা অনেক বেশি, মোর দ্যান 24 আওয়ার্স। তো এটা যদি চিন্তা করি, এটা ওয়ান্স ডেইলি ইজ এনাফ। টুয়াইস ডেইলি দেওয়ার আমরা দিব কেন? যেটা স্যার বললো যে ফার্মাকোকাইনেটিক যদি চিন্তা করি, আমরা কেন ওষুধটা দিচ্ছি? টুয়াইস যদি দিচ্ছি যেন পুরো 24 আওয়ার্স কাভার্ড হয়। তো অলরেডি ওয়ান্স ডেইলি দিলে এমআরই 24 আওয়ার্স কাভার হচ্ছে, তাহলে টুয়াইস ডেইলি দিয়ে তো আর বেশি লাভ নাই। বরং যদি ওভারল্যাপ হয় এটা, তখন আমাদের হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা বাড়ছে। সো ওয়ান্স ডেইলি ইজ এনাফ। আপনি আরো সুগার কমানোর জন্য আবার দুবেলা করে দিচ্ছেন, লাভ হবে না, বরং হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা বাড়বে। ওয়ান্স ডেইলি। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা একটু সকলের জন্যই বলি, যে আমরা যখন সালফোয়াইনের লিখবো, যেহেতু আমাদের হাইপোগ্লাইসেমিয়ার রিস্কটা একটু বেশি থাকে, সো কনসিডার করার সময় রোগীকে একটু বুঝে শুনে লিখতে হবে কোনটা ডিউরেশন অ্যাকশন কতক্ষণ, তা যাতে আমরা আসলে সেই ড্রাগটা ওই ডিউরেশনে ব্যবহার করি এবং হাইপোটা কমাতে পারি। এবার আসবো প্রফেসর ইন্দ্রজিৎ স্যারের কাছে আরেকটি কোশ্চেন নিয়ে। আমাদের এখানে একজন ডক্টর পাঠিয়েছেন যে একটি রোগী আসলে হাইয়েস্ট ডোজে সে গ্লিমেপারাইড পাচ্ছেন, এবং সঙ্গে তার অন্য কম্বিনেশন ড্রাগও পাচ্ছেন, মেটফর্মিন, ডিপিবি-4। এখন তার A1C অনেক হাই, কিন্তু পেশেন্ট ইনসুলিন নিতে চাচ্ছে না, তাহলে করণীয় কি? ওকে, গ্লিমেপারাইড হাই ডোজে পাচ্ছে, তার মানে তো হচ্ছে তার সালফোনিলুরিয়া কোটা শেষ।
মেটফরমিনও হাইয়েস্ট ডোজে পাচ্ছে, তাই তো? জি স্যার। DPP-4 ইনহিবিটরও পাচ্ছে, তাই তো? এখন SGLT2 ইনহিবিটরও পাচ্ছে নাকি না? না, পাচ্ছে না। ওকে, ঠিক আছে। তাহলে এখন যেটা হচ্ছে যে পেশেন্ট ডায়াবেটিস ইনসুলিন নিতে রাজি না হওয়াটা আসলে খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ সহজে পেশেন্ট ইনসুলিন নিতে রাজি হয় না, এটাই স্বাভাবিক। রাজি হবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের কাজ হচ্ছে যে আপনারা জানেন যে ইনসুলিন থেরাপির 3টা স্টেজ, এটা ট্র্যাডিশনালি, তাই না? যে ইনিশিয়েশন, ইন্টেন্সিফিকেশন, অপটিমাইজেশন, ইন্টেন্সিফিকেশন, ইনিশিয়েশন, অপটিমাইজেশন, ইন্টেন্সিফিকেশন। কিন্তু রিসেন্টলি পেশেন্টটা যেহেতু ইনসুলিন নিতে চায় না, সেজন্য আরেকটা স্টেজ অ্যাড করা হয়েছে, এটাকে বলে আমরা প্রি ইনিশিয়েশন। ওকে, ইনসুলিন নেবে না পেশেন্ট, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু পেশেন্টকে আপনি যখন ইনসুলিন দিতে চাইবেন, তখন পেশেন্টকে তাকে বলে দিতে হবে যে ঠিক আছে, আপনি ইনসুলিন নিতে চান না, কোনো অসুবিধা, কিন্তু ইনসুলিনের কি কি গুণাগুণ সেটা পেশেন্টকে ওই সিটিংয়ে আপনি বলে রাখবেন। কিন্তু বলবেন যে ওকে, আমরা আবার ট্রাই করি আপনাকে 1 মাসের জন্য, যেহেতু আপনি নিতে চাচ্ছেন না, কিন্তু ইনসুলিন দিলে এই সুবিধা, কিডনি ভালো থাকবে, চোখ ভালো থাকবে, ব্রেন স্ট্রোক হবে না ডায়াবেটিস কন্ট্রোল হওয়ার মাধ্যমে ইনডিরেক্টলি, এবং আপনার কোয়ালিটি অফ লাইফ ভালো হবে, ঠিক আছে, সেক্সুয়াল ফাংশন ভালো থাকবে। সবকিছু মিলায় তাকে আমাদের কনভিন্স করার ব্যাপার আছে। এটা আমরা যা যা পজিটিভ দিক আছে সেগুলো আমরা বলে রাখবো। এটা হচ্ছে প্রি ইনিশিয়েশন, তার মাথায় আপনি দিলেন ব্যাপারটা, কেমন? কিন্তু তারপরে যেটা ইন্টেন্সিফাই করার যদি আর কোনো সুযোগ থাকে, তার লাইফস্টাইল মডিফিকেশনে কোনো গ্যাপ যদি থাকে, সেগুলো একটু ধরায় দেন। তার যেহেতু ওবিস থাকে, SGLT2 ইনহিবিটর, সেটা ইনসুলিনের প্যানক্রিয়াটিক পাথওয়েকে বাইপাস করে কাজ করে, সেটা অ্যাড করেন, যে কোনো স্টেজে এটা কাজ করবে, এগুলো যোগ করে দেন। যদি অনেক বেশি পিল বার্ডেন থাকে, তাকে একটু কম্বিনেশন দিয়ে দেন। তো আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরস গুলো পাওয়া যায় আমাদের দেশে, সেগুলো দিয়ে মোটামুটি আপনি 1 মাস ম্যানেজ করার চেষ্টা করেন। বাই দিস টাইম তাকে প্রি ইনিশিয়েশন করে দিলেন। তারপরে দেখবেন যে 1-2 মাস পরে আবারও সে ফেইলার হবে, হয়তো কন্ট্রোল থাকবে 1-2 মাস, 3 মাস, তারপর সে ফেইলার হবে। কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি অথবা আরেকজনের কাছে যখন সে যাবে, আরেকজন যখন বলবে যে হ্যাঁ আপনার তো ইনসুলিন দরকার, তখন তার ওই যে প্রি ইনিশিয়েশনের ব্যাপারটা তার মাথায় আসছিল, সেটা তার মাথায় তখন হিট করবে যে না, আমাকে তো ডাক্তার বলছে এটা খুব ভালো ওষুধ, ঠিক আছে, এবার যেহেতু বলতেছে আমি নিয়ে নিই। সুতরাং হতাশ হওয়ার কোনো কারণ নাই। প্রথমবার না নিলে তাকে প্রি ইনিশিয়েট করেন, দ্বিতীয়বার তৃতীয়বার অবশ্যই নিবে। তো আলটিমেটলি পেশেন্টের ভালোর জন্য আমাদের চেষ্টা করেই যেতে হবে, চেষ্টা করে যেতে হবে। আশা করি আমরা এরকমভাবে লেগে থাকলে, এটাকে বলি পেশেন্টের সাথে অ্যাডহেরেন্স, অথবা যেটাকে বলি আমরা ডাক্তারের সাথে পেশেন্টের অ্যাটাচমেন্ট, বন্ডিং, এগুলো যদি ঠিকঠাক মতো থাকে, আলটিমেটলি উইল বি সাকসেসফুল, আমরা আশা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। সত্যি খুব ইম্পর্টেন্ট বিষয়, যখন ইনসুলিন আমরা ইনিশিয়েট করতে যাই, রোগীরা কখনোই আসলে পছন্দ করেন না যে 2-3 বেলা প্রিক করতে হবে, এটা তাদের পছন্দের বিষয় থাকে না। তো যেটা আমাদের সবসময় করতে হবে, এডুকেশনটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, তাদেরকে বোঝাতে হবে ওরাল ড্রাগ কিভাবে কাজ করে, এক সময় যে তার ক্যাপাসিটিটাও শেষ হয়ে যায় সেটাও তাকে বোঝাতে হবে। সো তার মানে এডুকেশনের কোনো বিকল্প নেই, রোগী তো না করবেই, কিন্তু বেনিফিট এবং কাউন্সিলিং বোঝানো আমাদেরই দায়িত্ব। এবার আসবো আবার প্রফেসর ফিরোজ আমিন স্যারের কাছে আরেকটি কোশ্চেন নিয়ে, আর বেশিক্ষণ আমরা এর মধ্যে থাকবো না আশা করি। সো স্যারের কাছে জানতে চাইবো, যখন আমরা ইনসুলিন ব্যবহার করি কোনো রোগীর জন্য, তার সঙ্গে আমরা অনেক সময় ওরাল অ্যান্টি ডায়াবেটিক বা আদার ড্রাগ, ইনজেক্টেবল, আজকাল GLP-1 এসেছে, ইউজ করে থাকি। সেক্ষেত্রে কোন ড্রাগ গুলা সেফার বলে আমাদের প্র্যাকটিশনাররা ইজিলি ইনসুলিনের সঙ্গে ইউজ করতে পারেন বলে আমি একটু শুনবো স্যারের কাছ থেকে। থ্যাংক ইউ ডক্টর ইয়াসমিন ফর নাইস কোয়েশ্চেন অ্যানাদার, খুবই সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে যেটা হয় কি, যে আমরা যদি দেখি যে বিভিন্ন রিকমেন্ডেশন, এডিএ গাইডলাইন বা ইএইচডি সমস্ত গাইডলাইন এবং নাইস গাইডলাইন, তো এখানে দুইটা কনসেপ্ট কাজ করে। একটা কনসেপ্ট কাজ করে হচ্ছে যে যে পেশেন্টের যখন ড্রাগ ফেলিওর হয়, তখন ওই ড্রাগ ফেলিওরের সাথে ইনিশিয়ালি তারা একটা বেজাল ইনসুলিন অ্যাড করার জন্য এডিএ রিকমেন্ড করে। তার কয়েকটা উদ্দেশ্য থাকে, যেটা বললো যে যে পেশেন্টগুলি যেহেতু যখন তাদেরকে সমস্ত ড্রাগ বন্ধ করে 2 বেলা 3 বেলা ইনসুলিন নিতে বলা হয়, তখন অনেকে এটা রিফিউজ করে। এই রিফিউজটা একটু কমে আসে যখন বলা হয় যে ঠিক আছে, আপনি এক বেলা একটা ভেজাল ইনসুলিন নেবেন, আপনি গ্লার্জিন নেন, আপনি ডেগলুডেক নেন, জাস্ট রাতে নিয়ে ঘুমিয়ে যাবেন। তখন কিছু পেশেন্ট যারা ইনসুলিন রিফিউজ করে, তখন তারা এটা রাজি হয়।
কিন্তু দেখা গিয়েছে যে সময়ের সাথে সাথে যখন আমার বিটা সেলের পরিমাণটা কমে যায়, তখন ওই বেজাল ইনসুলিনটা দিয়েও আমার পোস্ট মিলটা কাভার হয় না। তাহলে ইনিশিয়ালি বেজাল ইনসুলিনের সাথে একবেলা ইনসুলিনের সাথে আমি কিন্তু সালফিনিয়া দিয়ে রেখেছিলাম। যখন আমি 2 বেলা ইনসুলিনে চলে যাব, এবং 2 বেলা ইনসুলিন আমি এই কারণেই চলে যাচ্ছি, কারণ হচ্ছে আমার বিটা সেল এখন ঠিকভাবে আমার ইনসুলিন সিক্রেট করতে পারছে না বাই সালফোনিরিয়া। সেক্ষেত্রে 2 বেলা ইনসুলিনের সাথে কিন্তু আসলে আমরা যখন, তখন আর সালফোনিরিয়া দেওয়ার কোনো লজিক থাকে না। তখন আমরা কি অ্যাড করতে পারি? ডেফিনেটলি আমরা মেটফর্মিন রাখতে পারি, কোনো সন্দেহ নাই। ডেফিনেটলি আমরা এইচজিএল2 রাখতে পারি, কোনো সন্দেহ নাই। আর ডেফিনেটলি আমরা DDP4 ইনহিবিটর রাখতে পারি। বাট DDP4 ইনহিবিটর নিয়ে এখানেও কিছু কোশ্চেন আসছে, যে প্রথম অবস্থায় ডায়াবেটিস যখন ধরা পড়ে তখন DDP4 ইনহিবিটর যেভাবে ভালো কাজ করে, 7, 8, 10 বছর হয়ে গেলে DDP4 এভাবে কাজ করে না। তাহলে আমরা পেশেন্টদের কোন ড্রাগ চয়েস করবো, এটা অনেকটা ডিপেন্ড করে হচ্ছে পেশেন্টের ব্লাড সুগার রিপোর্টের উপরে। আমি যদি বুঝাই বলি যে একটা পেশেন্ট আমি প্রিমিক্স ইনসুলিন দিলাম, প্রিমিক্স ইনসুলিন দেওয়ার পর দেখা গেল তার ফাস্টিংটা ভালো আসছে, কিন্তু তার পোস্ট মিল ব্লাড সুগারটার লেভেলটা বেশি আসছে। তাহলে পোস্ট মিল ব্লাড সুগারটা কারা ভালো কমাতে পারে? একটা হচ্ছে SGLT2, একটা একারবোস, অথবা কিছুটা DD4 ইনহিবিটর। তাহলে আমরা এই ড্রাগগুলি আমরা চয়েস করতে পারি। আমরা মেটফর্মিন দিতে পারি, তাহলে আমার ফাস্টিং এর যে বেজাল ইনসুলিন রিকোয়ারমেন্টটা কমে আসবে। তাহলে মূল মেসেজটা হচ্ছে যে ইনসুলিনের সাথে উইদাউট সালফোনেরিয়া আমরা সবগুলি ড্রাগে অ্যাড করতে পারবো। রিসেন্টলি যে GLP-1 অ্যানালগটা আসছে, আপনারা জানেন যে আগে যেটা লিরাগ্লুটাইড সিঙ্গেল প্রতিদিন রাতে আমরা ইউজ করতাম, সেটা আবার উইকলি ডোজে চলে আসছে। ট্রুলিসিটি আসছে, ওজেম্পিক আসছে। এখন GLP-1 অ্যানালগ নিয়ে আমরা সবাই জানি যে এটা খুব প্রমিজিং একটা ড্রাগ, এবং এটা একদম আর্লি স্টেজ অফ ডায়াবেটিস থেকে একদম লেট স্টেজ অফ ডায়াবেটিস এবং এন্ড স্টেজ ডায়াবেটিস, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে এটা অ্যাড করা যায়। অর্থাৎ আমরা যদি ইভেন এখন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইন দেখি, ওরা এখন বলেছে ইভেন বিফোর দ্য মেটফর্মিন ইউ স্টার্ট দ্য GLP-1 অ্যানালগ অর দ্য SGLT2, সেকেন্ড লাইনে তারা মেটফর্মিন নিয়ে আসছে। যদিও এডিএ এটা ডিসএগ্রি করেছে, এডিএ কিন্তু তারা ফার্স্ট লাইনে মেটফর্মিন এনেছে। কিন্তু তাদের যুক্তি হচ্ছে যে আমরা যদি GLP-1 অ্যানালগ আগে শুরু করি, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার ডিজিজটা কমাতে পারি। তাহলে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে GLP-1 অ্যানালগ ইভেন এন্ডেস্টেজ রেনাল ডিজিজ পেশেন্টদের আপ টু EGFR 15 পর্যন্ত রিকমেন্ডেশন আছে। তাহলে উইদাউট ইনসুলিন, ইনসুলিন আমরা জানি যে কোনো স্টেজে অ্যাড করা যায়, এবং এন্ডেস্টেজ রিয়েলাইজ করে ফ্যাক্টর না। এরপরে কিন্তু একটা ড্রাগই এখন পর্যন্ত মার্কেটে আসছে, যেটা হচ্ছে GLP-1 অ্যানালগ। সো এই কারণে এর সাথে আমরা যে কোনো কন্ডিশনে আমরা অ্যাড করতে পারি। আমরা জানি যে এটা অ্যাড করার পরে আমাদের ইনসুলিন রিকোয়ারমেন্ট কমে আসে এবং পেশেন্টের ওজন কমে আসে, যেটা আমাদের একটা মেইন একটা কনসার্ন থাকে। তাহলে ইনসুলিনের সাথে আসলে উইদাউট সালফোনিয়া কোনো সবগুলি ড্রাগ আমরা কোনো না কোনো ভাবে অ্যাড করতে পারি, বাট সবসময় কস্টের দিকে খেয়াল রাখতে হবে, পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি কথা খেয়াল রাখতে হবে, আর পেশেন্ট যাতে ড্রাগ নেওয়ার সাথে সাথে যাতে সুগার মনিটর করে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ ইয়াসমিন। থ্যাংক ইউ স্যার। সেই সাথে আপনার কাছ থেকে আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে শুনে নিব স্যার। থ্যাংক ইউ ডক্টর ইয়াসমিন। প্রথম কথা হচ্ছে মানে মানে সুন্দর একটা প্রোগ্রাম, মানে রাতের বেলা যখন আসলে সবাই চেম্বার প্রায় শেষের পথে এবং সবাই মানে প্রোগ্রামটা শুনতে পারবে এমন একটা টাইম চয়েস করা হয়েছে, সেই হিসাবে প্রথমে ধন্যবাদ জানাই। এবং আজকে যে ডক্টর তানিয়ার ওয়ান্ডারফুল লেকচার, সেটা আসলে আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং আমরা যদি ডায়াবেটিস ম্যানেজমেন্টের দিকে যাই, প্রথমে যে কথাটা সবসময় বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন এবং মেটফর্মিন ছাড়া আমাদের কোনো ওয়ে নেই। তারপরে আমরা যে ড্রাগটা অ্যাড করি না কেন, আমাদেরকে পেশেন্টের অলওয়েজ কস্টের কথা ভাবতে হবে। আমি যদি কস্ট চিন্তা করি, প্রথমে সালফোনিরিয়া চলে আসবে, কারণ সালফোনিরিয়া আপনারা জানেন এটা টাইম টেস্টেড ড্রাগ, যেটা একই সাথে আমার এই জীবনসে আছে এবং কস্টও কম। কিন্তু আমরা যদি অন্য প্যারামিটারগুলি চিন্তা করি, কার্ডিওভাস্কুলার ডিজিজের কথা চিন্তা করি, এবং পেশেন্ট যদি অ্যাফোর্ড করতে পারে, তখন আমরা SGLT2 GLP-1 অ্যানালগের দিকে যাব। তাহলে সালফোনিরিয়া কিন্তু আমাদের মধ্যে দেশের মতো জায়গায় কিন্তু সবসময় থেকে যাবে। এবং সালফোনিরিয়া আমরা তাও দেখেছি যে সালফোনিরিয়া দেওয়ার পর পেশেন্টের HbA1c রিডাকশনও ভালো রাখে। এবং আমরা যদি DD4 ইনহিবিটর গ্যালভাসমেরের যে স্টাডি যেটা ছিল, ভেরিফাই স্টাডি, সেখানে কিন্তু দেখা গিয়েছে যে ভিলাগ্রিন মেটফর্মিনের যে কম্বিনেশন, তার সাথে যখন বিটা সেলটাকে প্রোটেকশন হচ্ছে, তার সাথে যখন সালফিনিক অ্যাড করি আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, আমরা দেখি যে এই পেশেন্টগুলি অনেকদিন ব্লাড সুগার লেভেল মোটামুটি ভালোই কন্ট্রোলে রাখতে পারে। এবং এই করোনার সময় ইভেন আমরা দেখেছি যে অনেক লম্বা ফল আপে এসেছে, তারপরে তাদের HbA1c ভালোই ছিল। সুতরাং যদি পেশেন্টকে আমরা প্রপার ডায়াবেটিক এডুকেশন দিতে পারি, তারা যদি আমাদের অ্যাডভাইস ফলো করে এবং তারা যদি রেগুলার নিজের বাসায় মনিটর করে, ডেফিনেটলি আমরা আমাদের পেশেন্টের HbA1c ভালো রাখতে পারবো। আমি আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ ডক্টর ইয়াসমিন ফর ইউর ওয়ান্ডারফুল মডারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাদের ইতিমধ্যে খুব 10টা 15-তে আমাদের চলে যাবো আমরা কুইজ সেশনে।
আমি রিকোয়েস্ট করব সকলকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করার জন্য। ডক্টর তাহানিয়া ম্যাম, আমাকে শুনতে পাচ্ছেন? জি, তাহানিয়া ম্যাম, আপনাকে আজকের সেশন সম্পর্কে খুব শর্টলি বলার জন্য অনুরোধ করব। সরি, আমি একটা ফোন আসছিল। Thank you, Dr. Yes. First, I would like to thank Sun Pharmaceuticals again for arranging such a nice program and very informative program. And I'm honored to be here today with my senior professors, Professor Indrajit Prasad and Professor Firoz Amin sir. Sir is my old sir from my old days in Bardem Academy, Firoz Amin sir, and my colleague Dr. Yasmin. Today's discussion was very informative and interactive. I think. And last and not least, I would like to thank all the participants. সামনাসামনি দেখতে পারলে একটু ভালো হতো। আমরা বলছি আসলে দেখা যাচ্ছে না কাউকে, নিজের চেহারা নিজে দেখে আরো বলছি। তো এটা একটু মানে কেমন লাগে আসলে সবার সামনে সামনে যদি আমরা ফেস টু ফেস বলতে পারতাম এবং ইন্টারাকশন করতে পারতাম, পরিচয় হতো, খুবই ভালো লাগতো। তো আমরা আশা করছি যে কোভিড কমে যাবে, সামনাসামনি আমরা প্রোগ্রাম করতে পারবো। এবং আমি লাস্ট বাট নট লিস্ট বলতে চাচ্ছি যে when we're treating our patients, treat them with honesty, try to give them the best possible treatment in your knowledge. যদি কোনো কিছু না মানে স্বল্পতা থাকে অথবা আমরাও কনফিউজ থাকি অনেক সময় কোনো কিছু জানি না, better to check or wait or refer, but don't rush in your treatment, go slow and be honest. Thank you. থ্যাংক ইউ তানিয়া আপা। আমরা এখন কুইজ সেশনে চলে যাচ্ছি। ওকে, আমাদের কুইজটা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুরু হতে হতে আমরা এর মধ্যে যেটা আজকে আমাদের আরেকজন গুরুত্বপূর্ণ প্যানেল এক্সপার্ট প্রফেসর ডক্টর ইন্দ্রজিৎ প্রসাদ স্যারের কাছ থেকে আজকের প্রোগ্রাম সম্পর্কে একটু মন্তব্যটা নিয়ে নিই। স্যার প্লিজ। ইন্দ্রজিৎ স্যার শুনতে পাচ্ছেন কিনা? স্যার, হ্যাঁ জি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে প্রোগ্রামের আয়োজক সান ফার্মাসিউটিক্যালস, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আসলে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল টুল দ্যাট ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা সবসময় আমরা বলে থাকি। তো এডুকেশন পেশেন্টদের জন্য যেরকম দরকার, আমাদের নিজেদের জন্য রিক্যাপিচুলেশন, সবাই সবকিছু জানেন, জাস্ট রিক্যাপ করার জন্য আমাদের রেগুলার একটু আলোচনায় বসার দরকার। তো এর মাধ্যমে আসলে আমরা সবাই আপডেটেড থাকতে পারি। তাহানিয়া অনেক চমৎকার প্রেজেন্ট করেছে এবং ইয়াসমিন সবসময়ই খুব ভালো বক্তা, এবং ফিরোজ ভাই আমার সব থেকে প্রিয় বক্তা। সবকিছু মিলিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পার্টিসিপেন্টস যারা শুনছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আমরা টাইম টু টাইম এরকম ভাবে আলোচনার মাধ্যমে আমাদেরকে আপডেটেড রাখতে পারবো। তো যেটা হচ্ছে যে প্রিভেনশন, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আসলে ডায়াবেটিস যে হারে বাড়ছে, তাতে ট্রিটমেন্ট দিয়ে আসলে খুব সুবিধা করা যাবে বলে মনে হচ্ছে না। সেই জন্য প্রাইমারি প্রিভেনশন নিয়ে আমাদের কাজ করতে হবে। যাদের ডায়াবেটিস অলরেডি হয় নাই, তাদের যেন না হয়, তার জন্য লাইফস্টাইল মডিফিকেশন এবং হাঁটাহাঁটি, খাওয়া দাওয়া কন্ট্রোল করার মাধ্যমে আসলে তাদের ওয়েট 5 to 7% রিডাকশনের মাধ্যমে আমরা নিজেরাও, ডাক্তাররা অনেক সময় সেডেন্টারি থাকি এবং নিজেরাও ডায়াবেটিস ডেভেলপ করে বসে থাকি, এবং যখন ডায়াবেটিস হয়ে যায় তখন নিজেদের এইচবিএনসি যখন দেখি, আমাদের সিনিয়র মিড লেভেল যারা আছেন, খুবই খারাপ অবস্থা। একজন এইচবিএনসি 10%, 11%। আমার মনে হয় ইয়াসমিন হাসছে, সেও ফেস করে যে 30%-এর তার হসপিটালের বড় স্যাররা যারা আছেন সবাই 10%, 12% এইচবি নিয়ে ঘুরছে, কারণ ডাক্তারদের সময় নাই এক্সারসাইজ করার। একবার হয়ে গেলে খুবই সমস্যা। শুধু যাদের এখনো ডায়াবেটিস হয় নাই, জুনিয়র যারা আছেন তারা সবাই ট্রাই করেন আইডিয়াল বডি ওয়েট মেনটেন করার জন্য এবং ডায়াবেটিস প্রিভেনশনের চেষ্টা করেন। যাদের ডায়াবেটিস হয়েছে তারা ভালো কন্ট্রোলে রাখেন, কমপ্লিকেশন প্রিভেন্ট করতে পারবেন। প্যারেন্টরা যারা আছেন এবং রিলেটিভ যারা আছেন সবার খেয়াল রাখেন, এইচবিএনসি 7% রাখেন, এবং যে
গাইডলাইন বেসড থেরাপিস এগুলো প্র্যাকটিস করেন, এবং যদি গাইডলাইনের মধ্যে নাও পড়ে, পেশেন্ট এফোর্ড করতে না পারে, তাহলে আমাদের লোকাল যে পলিসি আছে তার মধ্যে থাকেন। এবং আমরা বলতে চাই যে গভর্নমেন্ট ইনসুলিন দিচ্ছে, ফ্রি ইনসুলিন, সেগুলো উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনারা জোগাড় করতে পারেন। এবং মেটফর্মিন এবং গ্লাইক্লোজাইড এটা আমাদের গভর্নমেন্টের পলিসির মধ্যে চলে আসছে, এবং প্রত্যেকটা পেশেন্টকে বিনা পয়সায় প্রতি মাসে তার রিফিল সহ, টিবির ওষুধ যেরকম তাই রিফিল করে না শেষ হয়ে গেলে, সেরকম এই গ্লাইক্লোজাইড এবং মেটফর্মিন এটা ন্যাশনাল পলিসির মধ্যে চলে আসছে। আমরা নতুন গাইডলাইন আরও তৈরি করছি, সেখানেও কিন্তু মেটফর্মিন এবং গ্লাইক্লোজাইড ফ্রি দেওয়ার জন্য বলা হয়েছে, এবং এটা পেশেন্ট অলরেডি পাচ্ছে। তো আমি মনে করি যে এরকম লোকাল স্ট্র্যাটেজিস ঠিক করে আমাদেরকে আগাতে হবে এবং প্রাইমারি প্রিপারেশনের কাজ করতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং সান ফার্মাকেও ধন্যবাদ স্পেশালি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সত্যি আমাদের আজকের সেশনের উদ্দেশ্য জুনিয়রদের মাধ্যমে যেটা পৌঁছে দেওয়া মেসেজটা, ডায়াবেটিস ম্যানেজমেন্টটা আসলে যেহেতু ক্রনিক কেয়ার, আমাদেরকে সবসময় স্যার আজকে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বললেন প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডায়াবেটিস ম্যানেজের প্রথম থেকে লাইফস্টাইল থেকে আমাকে বারবার রিভাইজও করতে হবে। যখনই আমাদের সামনে আসুক না কেন পেশেন্ট, তাকে যে স্টেজে আসুক না কেন, আবার লাইফস্টাইল সম্পর্কে রিভাইজ করা উচিত। এবার আসি আজকের সবচেয়ে এক্সাইটিং পার্টটা, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে কুইজ বিষয়ক। অলরেডি আমাদের কুইজের বিজয়ীদের নাম আমি পেয়ে গেছি, এবং আমি জানি আমাদের অডিয়েন্সরা খুব ধৈর্য সহকারে অপেক্ষা করছেন বিজয়ীদের নাম শোনার জন্য। প্রথমে আমি বলবো থার্ড প্লেস থেকে শুরু করব। থার্ড হয়েছেন যিনি আজকের কুইজে, মোহাম্মদ ফারুক হোসেন তালুকদার। সে হচ্ছে আমরা দেখেছি তাকে ওকে, মোহাম্মদ ফারুক হাসান তালুকদার স্পেশালিটি বলেননি অবশ্য। মোহাম্মদ ফারুক হাসান তালুকদার শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, মোহাম্মদ ফারুক হাসান তালুকদার। এবার আসি সেকেন্ড প্লেস। সেকেন্ড প্লেস যিনি করেছেন আজকের কুইজে, ডক্টর মুসাব্বির হোসেন পিয়াল। ওকে, মেডিসিন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। দ্যাট মিনস ডক্টর মুসাব্বির হোসেন পিয়াল, আবারও বলছি। আর আজকের এই সেশনের ফার্স্ট যিনি হয়েছেন তাকে অত্যন্ত ধন্যবাদ। তার মানে সে খুব মনোযোগ সহকারে খুব সুন্দরভাবে আসলে সেই প্রেজেন্টেশনটি শুনেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর অজিত কুমার মালাকার, ডক্টর অজিত কুমার মালাকার, কনসালটেন্ট, ঝালকাঠি সদর হসপিটাল। কনগ্রাচুলেশনস তিনজনকেই আসলে আজকের এই এক্সাইটিং সেশনে থাকার জন্য এবং মনোযোগ দিয়ে এই প্রোগ্রামটি আসলে শোনার জন্য এবং কুইজ জিতে নেওয়ার জন্য। এবং সবশেষে আমি ডক্টর ইয়াসমিন আক্তার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, বাংলাদেশ মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আপনাদের এই এক্সাইটিং এত সুন্দর একটা সেশনে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অডিয়েন্সকে, এন্ড স্পেশালি আমাদের সঙ্গে বিশেষ যে দুজন প্যানেলিস্ট ছিলেন এবং আমাদের আজকের এক্সেলেন্ট স্পিকার ডক্টর তাহানিয়া ম্যাডাম ছিলেন। এবং অবশ্যই আমি বলবো সান ফার্মাকে ধন্যবাদ এত সুন্দর একটা সেশন আয়োজন করার জন্য। স্পেশালি আমাদের যারা ডক্টর আছে তারা হয়তো বা এই সময়টুকু মনোযোগ দিয়ে শুনেছেন এবং তাদের কাজে লেগেছে। এই ব্যাপারে এই প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি আসলে অনুরোধ করতে চাচ্ছি আমাদের সান ফার্মার থেকে লাস্টে ভোট অফ থ্যাঙ্কস দেবার জন্য শ্যামল কান্তি দাস, যিনি হচ্ছেন ন্যাশনাল সেলস ম্যানেজার সান ফার্মা বাংলাদেশ লিমিটেড। Thank you, madam. Eminent speaker, Dr. Tanya Haq, and all our most valuable physician from Bangladesh. On behalf of Sun Pharma, I would like to extend my sincere gratitude to all of you for sharing your valuable experience related to guideline-based approach to manage diabetic in primary care setting, and your gracious presence in virtual webinar arranged by Sun Pharmaceutical Bangladesh Limited. I am sure all of you would join me thanking Dr. Tanya Haq for her excellent presentation as well as the lucid elaboration on the various facts of the guideline-based approach to manage diabetic in primary care setting. Professor Dr. Indrajit Prasad and Professor Dr. Firuz Amin, it was indeed very gracious of you to find time for this event from your busy schedule. Thank you very much. It was an honor to have you here as our esteemed panel members. Special thanks to Dr. Yasmin Akhtar for moderating today's event in a seamless flow. I would also like to profusely thank on behalf of Sun Pharma
all the participants present here gracing this occasion in spite of their challenging time. It was indeed our privilege to have you all here. Also, let me thank you for continuing your confidence in Sunfarmer product and extending their benefit to your present patients. Thanks a lot for your great support all this year. Thank you all being our nation guiding light in the face of this adversary. Last but not least, I would like to extend my sincere gratitude to all of my fellow colleagues, the team of very motivated and dedicated asset of Sun Pharma. Thank you, Team Sun Pharma. Thanks, everyone. Have a good time ahead. Thank you. Thank you all. Assalamu alaikum again. Good night.